আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কারণ আমার ভালো লাগে না তাকে, তোমার সাথে ঘেঁষাঘেঁষি করে, ইচ্ছে করে একটা চর লাগাই, কিন্তু আমি চর দিতে পারি না। আমি একজন সভ্য মানুষ, তাই সংযম করেছি। নীলাদ্রির এমন উত্তরে পিউ ভাষাহারা হলো। বুদ্ধিমান পিয়ের বুদ্ধি লোপ হলো। কথা ঘুরানোর জন্য বলল, সে আমার ছোট ভাইয়ের মতো। তাতে কি পেও, সেও একটা পুরুষ, বয়সে তো আর গেদা না তার। কেন তুমি তার সাথে এত মেলামেশা করবে? নীলাদ্রির কথার মর্মার্থ বুঝতে পারল না পিউ। খানিকটা অধিকারবোধ প্রকাশ পেল কি? বিমূঢ় স্বরে শুধালো, পুরুষ তো আপনিও নীলাদ্রি ভাই। আমি আর ওই ছোকরা এক হলাম? আলাদা বুঝি? এবার থেমে গেল নীলাদ্রি। তার মুখখানা শক্ত। পিউকে সে উত্তর দিল না, কোনো কথাও বলল না। একরকম বিনা বিদায় হনহন করে হাঁটা দিল সে বাড়ির দিকে। পিউ দাঁড়িয়ে আছে কেচি গেটের কাছে। এশার আজানের ধ্বনি কানে আসছে। বৃষ্টি এখনো থামেনি। ভাগ্যিস, নয়তো চোখের অশ্রু ধরা খেয়ে যেত। রাত এখন 12:17। আব্র সেই সকালে বেরিয়েছে, এখনো ফিরেনি। সবাই মিনিটে মিনিটে জামাইয়ের খোঁজ দিচ্ছে। ফলে বিরক্ত হয়ে গেছে অন্টিলা। বিরক্তির শেষ সীমা পার হলো যখন সাবেরা শুধালো, অভ্রকে একটা ফোন দিয়ে দেখতে পারছো না? ছেলেটা দুপুর থেকে কিছু খেয়েছে কিনা স্ত্রী হিসেবে জানা উচিত তো তোমার। ব্যাস, বোমার মতো ফাটলো অন্টিলা। এক প্রকার রুক্ষ স্বরে বলল, সে আপনার আদরের জামাই, আমার ঠেকা পড়েনি তার খোঁজ নিতে। সাবেরা বেকুব হয়ে গেল মেয়ের কথায়। সে কি খুব বেশি কিছু বলেছে? সালাম সাহেব 2-3 বার ফোন করেছে, কিন্তু ছেলেটার ফোন বন্ধ। মধ্যরাত, এখনও তার ফোন বন্ধ। বাড়ির প্রতিটা প্রাণী ঘুমে থাকলেও অন্ডিলার ঘুম আসছে না। এটা যথার্থ কারণ আছে। আগামীকাল তার শ্বশুর বাড়ি যাচ্ছে। নাওয়ের এসে জামাই বিলুপ্ত হয়ে গেলে শ্বশুর বাড়িতে মুখ দেখাবার জো থাকবে না। তার রাগ হচ্ছে অভ্রের উপর। এত দায়িত্বজ্ঞানহীন একটা পুরুষ কী করে হয়? একবার বাড়ি আসুক, মাথা ফাটিয়ে দিবে। কিন্তু ছেলেটা বাসায় তো আসছে না। সময় বাড়ার সাথে সাথে চিন্তাও বাড়ছে। ছেলেটার তো স্বভাব ভালো না। কোথাও মারামারি করে পড়ে আছে কি কে জানে। বন্ধু বলতে তো তরুণ আর বিল্লাল। তাদেরকে একবার ফোন করবে অন্ডিলা? 7-5 ভাবছিল, ঠিক তখনই তার মোবাইল খানা কর্কশ্বরে বেজে উঠল। কেঁপে উঠল অন্ডিলা। বিল্লালের নামটা জলজল করছে। ফোনখানা ধরতেই বিল্লাল বলে উঠল, ভাবি আপু, একটু নিচে আসো তাড়াতাড়ি। বিল্লালের কথা শুনে নিচে নেমে এলো অন্ডিলা। মেন গেট খুলতেই দেখলো তরুণ এবং বিল্লাল দাঁড়িয়ে আছে। তাদের ঘাড়ের উপর ভর করে আছে অভ্র। অভ্র যেন হুঁশে নেই। অন্ডিলা অবাক স্বরে শুধালো, কি হয়েছে ওর? বললে মারবে না তো? অনিলা প্রথমে বুঝতে না পারলে একটু পর ঠিক বুঝলো যখন উৎকট বৃষ্টির গন্ধ নাকে এলো। অনিলার সাথে সাথে নাক চাপলো। কঠিন ন্যায়ালয়ে তাকালো বিল্লাল আর তরুণের দিকে। বিল্লাল অসহায় স্বরে বলল, আমরা বারণ করেছি, এই বেদ্যব শুনেনি। এখন ওকে কোথায় রাখবো? আমার মাথায় রাখো, অসহ্য। বিল্লাল এবং তরুণ অসহায় মুখে চাইলো একে অপরের দিকে। অনিলা ফোঁস করে বেশ কবার দীর্ঘশ্বাস ফেলে বলল, এটাকে আমার ঘরে নিয়ে এসো। আমার দ্বারা এই হাতিকে ঘর অবধি নেওয়া সম্ভব না। আর একটা শব্দ যাতে না হয়, কেউ দেখলে কেলেঙ্কারির শেষ থাকবে না। বিল্লাল তরুণ মাথা কাত করে ভালো বাচ্চার মতো কাজ করলো। অভ্রকে চুপিসারে ঘরে শুয়ে তারা পা টিপে টিপে বের হলো বাড়ি থেকে। এর মাঝে একবার হ্যাপির খপ্পরে পড়ার সম্ভাবনা ছিল, কিন্তু অন্ডিলা তাকে লুকাতে সাহায্য করেছিল। দরজা দিয়ে কোনো মতে ঘরে আসলো অন্ডিলা। তরতর করে ঘামছে সে, বুক ধকধক করছে। এর মাঝে আদর সাজা কাঁধে বেহুশ অভ্র নড়ে চড়ে উঠল। বিড়বিড় করে কিছু বলল, কিন্তু বোঝা গেল না জড়তার জন্য। অনিলা মুখখানা তার একটা কাছে যেতেই মানুষটি চোখ মিলল, হাসলো মৃদু। তার হাসি খুব বিচিত্র। অনিলা খানিকটা অপ্রস্তুত হলো বটে, কিন্তু সে অপ্রস্তুত বোধ বিমূঢ়ায় পরিণত হলো যখন অভ্রের হাতখানা নির্বিঘ্নে তার চুলের ভেতর গলিয়ে ঘাড়ে চলে গেল। বিনা ভনিতাই কাছে টেনে নিয়ে এলো অন্ডিলাকে সে। অন্ডিলা চমকালো, থমকালো, কিন্তু এটুকুতেই সীমাবদ্ধ রইল না অভ্র। মধ্যকার দূরত্ব অচিরেই ঘুচিয়ে অন্ডিলার পাতলা অধর জোড়ায় উষ্ণ ঠোঁট মিশিয়ে দিল সে। এটুকুতেই সীমাবদ্ধ রইল না অভ্র। উষ্ণ ঠোঁটের কোমল স্পর্শে কেঁপে উঠল সারা দেহ অন্ডিলা। স্তব্ধ হয়ে গেল যেন মস্তিষ্ক। হাত পা ঠান্ডা হয়ে গেল তার। বিমূঢ় চেয়ে রইল সে। বিহব্বলতা কাটতেই নিজেকে ছাড়াতে চেষ্টা করলো, ফলে আগ্রাসী হয়ে উঠল সেই চুম্বর। নমনীয়তা হারিয়ে গেল। একটা সময়ে ঠোঁটে হালকা কামড় বসিয়ে দিল সে। ব্যথায় কুকড়ে উঠল অন্ডিলা।
ছাড়ানোর চেষ্টা বেড়ে গেল। একটা সময় অভ্র তাকে এবার মুক্ত করলো নিজের থেকে। তার ঠোঁটে উন্মোচিত হলো চিত্তশীতলকারী হাসি। তার গাঢ় নয়নে প্রতিবিম্ব হচ্ছে অনিলার হতবিহব্বল মুখবিহব্বর। অনিলা নিম্নষ্ঠে কামড়ের ঠোঁটে ক্ষত হয়েছে, কিঞ্চিত রক্তও বেরিয়েছে। অভ্র তার ক্ষত ঠোঁট জোড়ায় রুগ্ন আঙ্গুল ছুঁয়ে বিড়বিড় করে বলল, আমাকে রাগানোর ছোট্ট শাস্তি। বলেই নির্লজ্জের মতো হাসছে সে। অনিলার চোখ জোড়া ছলছল করছে। মিশ্র এক অনুভূতি তার গলায় দলা পাকাচ্ছে। সে কেন অভ্রের উপর রাগ করতে পারছে না? সে কেন তার হাস্যোজ্জ্বল মুখখানায় চর বসাতে পারছে না? অনিলা উঠে যেতে নিলেই অভ্র তার হাত ধরে টান দিল। ফলে টাল সামলাতে না পারায় তার উপর পড়ে গেল অনিলা। অভ্র বিনা ভনিতায় তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। অনিলা কপিত স্বরে বলল, আমাকে ছাড়। অনিলা গলার স্বর কাঁপছে। টলমল চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু। অভ্র খুব যত্নে তা মুছল। তাকে ঠিক বুকে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে ঘোর লাগা স্বরে ফিসফিসিয়ে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। আমার সবচেয়ে প্রিয় তোমার কান্না মিশ্রিত মুখ। তোমাকে কাঁদাতে আমার ভালো লাগে। ওগো প্রিয়, তোমার হাস্যোজ্জ্বল মুখখানা হোক সবার, শুধু ওই মুক্ত দানা অশ্রু হোক আমার। স্তব্ধ হয়ে গেল অনিলা। হৃদয় স্পন্দিত হচ্ছে তার। গলার কাছটা কেমন শুকিয়ে এলো যেন। হাত পা অবশ লাগছে, মস্তিষ্ক কাজ করছে না। সে মুখ তুললে অভ্র তার কপালে গাঢ় চুম্বন আঁকল। এলোমেলো অবিন্যস্ত চুলগুলোকে কানের পেছনে গুজল। তারপর বিড়বিড়িয়ে বলল, তুমি আমার জন্য কাঁদো না, তুমি কি জানো না? বলতে বলতেই ঘুমিয়ে গেল অভ্র। তার কথাগুলো আর স্পষ্ট হলো না। অনিলা শুধালো, কি জানি না? এই বল, কি জানি না? কিন্তু লাভ হলো না। মাতালাল মানুষটি ঘুমের অতল গহ্বরে ডুবে গেল। আর হাজারো চিন্তার মাঝে ফেলে গেল অনিলাকে। সে অভ্রের ঘুমান্ত মুখের দিকে চেয়ে আছে। এই ছেলেটাকে বোঝার সাধ্য তার নেই। সে কি আদৌ তাকে ভালোবাসে? যদি ভালোবেসেই থাকে তবে এমন নিমপাতার ভালোবাসা কার কাম্য? অনিলার রাগ হলো প্রচণ্ড রাগ। রাগে অভ্রের চুল মুঠো করে কিছু সময় ঝাঁকালো, কিন্তু কাজ হলো না। কারণ যাকে আঘাত করার প্রয়াস সে চালাচ্ছে সে তো আপাতত ধরণীতেই নেই, আছে স্বপ্নের জগতে। অনিলাদের বাড়িতে সকাল হলো খুব আয়োজন করে। একটু পর হ্যাপি এবং তার পরিবার চলে যাবে। বিকালের শেষে অনিলাও তার শ্বশুর বাড়ি চলে যাবে। উৎসবের আমাজ এখন ফিরে এসেছে। ঘরমায় ছোটাছুটি করছে। নীলাদ্রির কুকুর শকুন্তলা ছোটাছুটি করছে। নীলাদ্রি বদৌলতেই ছোট কুকুরটি এখন ঘরমায় উথাল পাথাল করে। তাকে বাহিরে আটকায় না নীলাদ্রি, কারণ সে নাকি ভয় পাবে। তার থাকার জায়গা ছাদে করা হয়েছে, কিন্তু এই কুকুর ঘরমায় ছোটাছুটি করে। নীলাদ্রির ঘরটা পিউ কিভাবে যেন সালাম সাহেবের থেকে উদ্ধার করেছে। সাবেরা সেটা জানে না, জানতে গেলেও স্বামী বলবে না। এর মাঝেই হ্যাপি ছুটে এলো, হাঁপাতে হাঁপাতে বলল, ভাবি ভাইজান পাগল হয়ে গেছে। সকাল সকাল কোথা থেকে চোরাল ছাগলের আমদানি হলো অনিলাদের বাড়ি। বাদশাহ ছাগলের দড়ি ধরে আছে এক হাতে, আর অপর হাতে কাঁঠাল পাতার ডাল। ছাগলগুলো মরিয়া হয়ে উঠেছে পাতা খাবার জন্য। ম্যামা করে সকালের শান্ত পরিবেশ ছিঁড়ে ফেলল। গৃহকর্ত্রী ছাগলের ডাকে বেরিয়ে এলেন। নীলাদ্রি তার শকুন্তলাকে কোলে নিয়ে বেরিয়ে এলো। সালাম সাহেব তার ভুঁড়িখানা আদর করছে আর গদগদ স্বরে বলল, বাচ্চা, তোমার কাছে আমি অত্যন্ত খুশি। এই জন্য তোমাকে আমি 100 টাকা বকশিশ দিব। বাচ্চা স্বাভাবিক স্বরে বলল, স্যার, এখন 100 টাকায় ট্রাফিক পুলিশেরও মন গলে না। তাহলে 100 টাকা বাদ। দাঁড়িয়ে থাকো তুমি। এর মাঝে সাবেরা শুধালো, ছাগল কেন এনেছো তুমি? আমি ছাগল পালবো? পাগল হয়েছো নাকি? কেন কেন তোমার ছেলে কুত্তা পালতে পারলে আমি ছাগল পালতে পারবো না কেন? আমি তো নামও ঠিক করে রেখেছি। ওই কালোটার নাম নীলাদ্রি আর বাদামিটার নাম হ্যাপি। আহা, শান্তি। সালাম সাহেবের মুখে নিজের নামে ছাগল নামকরণ শুনে তেলে বেগুনে জ্বলে উঠল হ্যাপি। রাগে গজগজ করে বলল, ভাইজান, আপনি ছাগলের নাম আমার নামে রাখলেন? আপনি এমন কাজ করতে পারলেন? ছি ছি, তোর নামে ছাগলের নাম রেখে আমি ওকে অপমান করবো না। আমি হ্যাপি রেখেছি কারণ দেখ ছাগলটা কেমন হাসি হাসি, তাই ওর নাম হ্যাপি। হ্যাপি সাবেরার দিকে চাইল। ভাইয়ের সাথে কথায় সে পারবে না, তাই হাতিয়ার ফেলে ভাবির শরণাপন্ন হওয়াই ভালো। সাবেরা কঠিন স্বরে বাদশাকে হুকুম দিল, বাদশাহ, এই জোড়া ছাগল এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে নিয়ে যাবে। যেখান থেকে এসেছে সেখানে রেখে আসো। তা সম্ভব না ম্যাডাম, এরা আশ্চর্যময়ী ছাগল, কথা বলতে পারে। কথা বলা ছাগল জোড়া আমি 30,000 টাকা দিয়ে ক্রয় করেছি।
এখন তা ফেরত দিলেও টাকা ফেরত আসবে না। কথা বলা ছাগল মানে? বাদশা একটা ছাগলকে শুধালো। বলো নীলাদ্রি, এপ্রিলের আগে কোন মাস? নীলাদ্রির নামকরণ করা ছাগলটি ম্যাঁ করল। বাদশা মুখে 200 ভোল্টের হাসি ফুটিয়ে বলল, দেখুন ম্যাডাম, সে মেয়ে বলেছে। নীলাদ্রি ছাগল নীলাদ্রি স্যারের মতোই বুদ্ধিমান। সালাম সাহেব হো হো করে হেসে উঠলেন। নীলাদ্রি চোখ কুচকে বলল, এটা সব ছাগলই বলে। ছাগল ম্যাঁ বলবে নাকি ভ্যা বলবে? আপনাকে বোকা বানিয়ে টাকা লুটেছে। যেমন মনিব তেমন তার ভৃত্য। বোকার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করবেন দুজন। নীলাদ্রির কথায় খেপে গেলেন সালাম সাহেব। ক্ষিপ্র স্বরে বললেন, তুমি তো বিদ্যাধর হয়েছ, পৃথিবীর শ্রেষ্ঠ চালাক ভাবো তো, এজন্যই তোমার ঘরে বাজ পড়ে। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, 1 মাসের মধ্যে আমার ছাগল তোমার এই কুত্তার থেকে বেশি বুদ্ধিমান হয়ে দেখাবে। ওর নাম শকুন্তলা, ওকে শকুন্তলা বলে ডাকবে বাবা। আর গাধা পিটিয়ে যেমন ঘোড়া হয় না, তেমন নীলাদ্রির নাম রাখলেই ছাগলকে বুদ্ধিমান করে তোলা যায় না। বলে ঘরের ভেতর চলে গেল নীলাদ্রি। সাবেরা স্বামীর উপর ক্ষিপ্ত হলেন, কিন্তু কিছু বললেন না। এই ছাগল কাণ্ড পড়েও সামলানো যাবে। অন্ডিলা চেয়ার টেনে বসলো নাস্তার টেবিলে। সারাটা রাত কেটেছে নির্ঘুম, চোখ জোড়া তার রক্তিম হয়ে আছে। অব্রের শক্ত বাঁধন থেকে অবশেষে মুক্তি পেয়েছে। মানুষটি এখনো ঘুম। নাস্তার টেবিলে ছাগল কাণ্ড নিয়ে হট্টগোল হলেও পাত্তা দিল না অন্ডিলা। তার জীবনে তো অভ্রকাণ্ডের অভাব নেই। এর মাঝে সালাম সাহেব শুধালেন, অভ্র কোথায়? অভ্রের কথা শুনতে হতচকিত হলো অন্ডিলা। আমতা আমতা করে বলল, ঘুমাচ্ছে। কাল রাতে কখন ফিরলো? 12টার পরে। সালাম সাহেব আর প্রশ্ন শুধালো না। এর মাঝে এই হ্যাপি বেফাস বলল, তোর ঠোঁট লাল হয়ে আছে কেন অঞ্জিলা? কথাটা শুনতেই জমে গেল অন্ডিলা। তার মুখ লাজে রক্তিম হয়ে উঠল। সেই সাথে স্পষ্ট হলো রাতের স্মৃতি। অন্ডিলা কোনো মতে বলল, ব্যথা পেয়েছি। কিভাবে? সকলের নজর অন্ডিলার দিকে। অন্ডিলা মাথা চুলকে বলল, বাথরুমে আছাড় খেয়েছি রাতে। হ্যাপি মিটি মিটি হাসলো। বাকিরা সেটাকে গুরুত্ব দিল না। সাবেরা তখন অন্ডিলার উদ্দেশ্যে বলল, আমার ঘরে এসো, কথা কথা আছে তোমার সাথে। বাবা মায়ের ঘরে যেতেই মাকে দেখলো আলমারি খুলছে সে। অনিলাকে দেখে আলমারি থেকে কিছু জিনিস বের করে খাটে রাখলেন সাবেরা। তার মধ্যে কিছু পুরানো শাড়ি এবং গহনার বাক্স। গহনার বাক্সটি অন্ডিলার দাদির। এই রূপোর কারুকাজ করা বাক্সের প্রতি প্রচণ্ড লোভ ছিল অন্ডিলা। সাবেরা তার দিকে জিনিসগুলো এগিয়ে বলল, বিয়ের দিন এগুলো নাওনি তুমি, গুছিয়ে নাও। অন্ডিলা কথা বলল না, জিনিসগুলো নিল না সে। চুপ করে বসে রইল। সাবেরা কিছুক্ষণ মৌন থেকে বলল, আমি জানি তুমি আমার ওপর রেগে আছো, আমার কথা শুনতেও তুমি অপছন্দ করো। তবে শুধু এটুকু বলবো, এই বাড়ি তোমার ছিল, তোমার আছে, থাকবে। যদি রাগ হয়, জেদ হয়, তাহলে এখানে চলে এসো। তোমার ভাঙন তহবিল এখনো অক্ষত। আমি হয়তো তোমার কাছে খুব খারাপ মা, তবে তুমি আমার কাছে আমার প্রিয় আমড়া কাঠের ঢেকি। সারা জীবন তাই থাকবে। অন্ডিলা মায়ের দিকে তাকালো। তার মুখে ম্লান হাসি। সে জিনিসগুলো নিল হাতে, ছোট করে বলল, আমি আসছি। অভ্রের ঘুম ভাঙল খুব দেরিতে। তখন ঘড়ির ছোট কাঁটাটা ভিড়েছে 12টার ঘরে। এতটা সময় শেষ করে ঘুমিয়েছে মনে নেই। চোখ মেলতে কষ্ট হচ্ছে, মাথাটা ভার হয়ে আছে, সেই সাথে তীব্র ব্যথা, যেন কেউ তার চুল টেনে ছিঁড়ে ফেলেছে। অভ্র সময় নিল স্বাভাবিক হতে। খুব ক্ষুধা লেগেছে। আশপাশটা দেখে ধাতস্থ হলো সে অন্ডিলার রুমে। গতকালের স্মৃতিগুলো খুব স্পষ্ট নয়, খুব অস্পষ্ট। অন্ডিলা খুব রাগ করে বেরিয়ে গিয়েছিল সে। বৃষ্টিতে ভিজেও যখন মেজাজ ঠান্ডা হয়নি, তখন দোকানে চলে যায় সে। ফোন করে ডাকলো বিল্লাল এবং তরুণকে। তরুণ বেচারা বাধ্য হয়ে আসতে। তুলতুলে আবহাওয়ায় ঘুমের বেশ আয়োজন করেছিল সে, কিন্তু অভ্রের জন্য সেটাকে বাতিল করতে হয়েছে। আর বিল্লাল তো আদৌ ঘুম থেকে উঠে আসে, টাকা দিয়ে বলে, 2 বোতল ভালো দেখে জিনিস জোগাড় কর, আমি মদ খাবো আজ। পাগল তুই? তুই এখন শ্বশুর বাড়ি আছিস, জানলে কেলেঙ্কারি হবে। ভাবি আপু তোকে গিলে খাবে। বিল্লাল চেঁচিয়ে বলল। অভ্র গম্ভীর স্বরে বলল, হোক কেলেঙ্কারি, কুছ পরোয়া নেই। আমি কি কাউকে ভয় পাই? সবাই কি পেয়েছে আমাকে? যার যেমন ইচ্ছে তেমন আমার উপর চাপিয়ে দিবে। জীবন আমার সার্কাস হয়ে গেছে। আর তুই তো ইন্দ্রিলার চামচা হয়ে গেছিস দেখছি। আর একবার ভাবি আপু করলে তোর মুখে জুতা খুলে মারবো। তোর ভাবি আপুকে আমি ভয় পাই নাকি? অভ্রের উত্তরে তরুণ বলল, ভাই, আমার কেন জানি মনে হচ্ছে আপনি একটা বিশ্ব রেকর্ডের ধান্দায় আছেন। বাংলাদেশের প্রথম পুরুষ যার বিবাহকাল 3 দিন। প্রেস্টিজ আর থাকবে না ভাই।
কিন্তু সাগরেদটা কথা আমলে আনেনি। বিনা কোনো বাধায় সে মদ সেবন করেছে। কথাগুলো মনে পড়তেই কিছুক্ষণ কপাল চাপড়ালো সে। এর মাঝে শাড়ি আর গয়নার বাক্স হাতে প্রবেশ করলো অন্ডিলা। অভ্র মুখ তুলে তাকালো তার দিকে, চোখাচোখি হলো। অন্ডিলা গম্ভীর স্বরে বলল, মহারাজের ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে যেতে হবে। মানুষ তো তার মহারাজের জন্য অপেক্ষা করবে না। অন্ডিলার ঠোঁটের ক্ষত নজরে আসতেই আবছা স্মৃতি স্পষ্ট হলো। সাথে সাথেই চল শক্ত হয়ে গেল অভ্রর। এর মাঝে অন্ডিলা ব্যাগ গোছাতে গোছাতে ব্যঙ্গ করে পড়ল, আগে তো জানতাম শুধু মারামারি করা হয়, এখন তো দেখছি মদ খেয়ে মাতলামি করা হয়। দিনে দিনে আর কি কি জানবো কে জানে। ভাগ্যিস বাবা মা টের পায়নি, নয়তো কেলেঙ্কারি হয়ে যেত। কেউ একবার কি ভেবেছে আমার বাবা মার মান সম্মানটা কোথায় থাকতো? ঘর ভর্তি মেহমান আর ঘরের জামাই এসেছে মদ খেয়ে। হঠাৎ পেছন ঘুরতেই দেখলো অভ্র দাঁড়িয়ে আছে। অভ্র খানিকটা এগিয়ে এসে তার দিকে ঝুঁকলো। যে পুরুষের শুধু দেহে লোভ সে তো খারাপ পুরুষ। খারাপ পুরুষ মদ খাবে, মারামারি করবে, এটাই স্বাভাবিক না? অন্ডিলা বুঝতে পারলো অভ্র কিসের জের ধরে আছে। কিছু বলতে গেলেও সে থেমে গেল। অভ্র অপেক্ষা করলো না, সে হনহন করে বাথরুমে চলে গেল। মাথাটা ঠান্ডা করার প্রয়োজন। সেই সাথে একটা কঠিন সিদ্ধান্ত নিল অভ্র। সিদ্ধান্তটা অতি দ্রুত বাস্তবায়িত করতে হবে। সালাম সাহেব বাড়ির বাগানে হাঁটছেন, পাশে অভ্র। খাওয়ার পর শ্বশুর মশাইয়ের হঠাৎ তলবে খানিকটা অপ্রস্তুত হলো অভ্র। কিঞ্চিত ভয় হচ্ছে, লজ্জাও লাগছে। গতকালের ঘটনা তিনি জেনে গেলে ঠিক কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন জানা নেই অভ্রের। সালাম সাহেব হাঁটতে হাঁটতে বাড়ির পেছনে আসলেন। গতকালকের বৃষ্টিতে কাদা পানিতে চপচপ করছে জায়গা। সেখানে একটি কাঠের বসার স্থান। সেখানে পেপার বিছিয়ে বসলেন। তার ছাগলের ম্যামার ডাক কানে আসছে। তিনি ধীর স্বরে বললেন, আমি দুটো ছাগল খরিদ করেছি, দেখেছো? জি না। নিচু স্বরে উত্তর দিল অভ্র। সালাম সাহেব হাসলেন, বেশ স্বাভাবিক স্বরে বললেন, এই ছাগল জোড়া আমাদের মাঝে অমিল কে জানো? অভ্র উত্তর দিল না, মৌন রইল। সালাম সাহেব বললেন, আমরা হলাম মানুষ, আশরাফুল মাকলুকাত। আল্লাহ আমাদের মাঝে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, তাই আমাদের দ্বারা ভালো কাজ হয়, মন্দ কাজ হয়। আমাদেরকে ভালো কিংবা খারাপের দাঁড়িপাল্লা মাপা যায়, ঠিক কি না? জি ঠিক। আমরা বাদে অন্য কোনো পশুর মাঝে বিবেক নেই, বুদ্ধি নেই। আমাদেরকে সমাজে যেমন ভালো মানুষ এবং খারাপ মানুষের ভাগে ফেলা যায়, ওদের কিন্তু যায় না। কোনো বাঘ মানুষকে ফেলে তাকে কিন্তু বলে না তুমি খারাপ বাঘ, বা আমার এই ছাগলগুলো কাল কোনোভাবে আমার প্রাণ বাঁচালেও তাদের বলা হবে না ভালো ছাগল। এটা হয় শুধু মানুষের জন্য, ঠিক না? জি ঠিক। আপনারা বুঝতে পারছে না তার শ্বশুর আধ্যাত্মিক কথা কেন বলছে। এই গোলগাল ছোট ভুড়িওয়ালা মানুষটির মস্তিষ্কে কি চলছে? সালাম সাহেব আবার বললেন, আমাদের মানুষের ঘাড়ে অনেক দায়িত্ব। আমাদের বিয়ে করতে হয়, সংসার করতে হয়। একটা ভিন্ন মানুষের সাথে আমাদের এই সম্পর্কটা সৃষ্টির শুরু থেকে আল্লাহ ঠিক করে দিয়েছেন। এর মাঝে অদ্ভুত সৃষ্টি মেয়ে। অন্য বাড়ির মেয়ে সব ফেলে একটা পুরুষের সাথে চলে যাবে, সেখানে তার পরিবারের সাথে মিলে থাকতে হয়। আমার মা বলতেন, জানো, শোন বগা, মাইয়া মানুষের আল্লাহ বানাইছে অনেক ধৈর্য মায়া দিয়া, নয়তো অন্য ঘরে সে নিজেকে মানাইতে পারতো না। মাইয়া মানসি পারে একখান দালানে ঘর বানাইতে, ভাই তার দুইটা গালিও মাথা নুইয়া হুনবি। এটা কে এনে বলছি জানো? জি না। সালাম সাহেব হাসলেন, তার কষ্ট এবার আরো ধীর হলো। আমার ধারণা গতকাল তোমার এবং আমার মেয়ের মাঝে কথা কাটাকাটি বা ঝগড়া হয়েছে। সেই রাগে তুমি বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছো। পুরুষ মানুষের রাগ দেখানোর জন্য পুরো পৃথিবী আছে। তোমার রাগ হলো তুমি বাহিরে কাউকে একটা ঘুষি মেরে দিলে, কিন্তু মেয়েদের তা নেই। তারা তাদের আপনজনের সামনে চিৎকার করে, চেঁচামেচি করে, তাদের সাথে ঝগড়া করে। সেই ঝগড়া লেশ তারা আজীবন টানে। পুরুষও যদি একইভাবে তার সাথে রাগ দেখায়, ঝগড়া করে, রাগ করে, বাড়ি না আসে, তাহলে কি সে সম্পর্ক টিকবে? সম্পর্কগুলো তুলোর মতো, তাদের আগলে রাখতে হয়, নয়তো উড়ে যায়। পশুদের সম্পর্ক ঠিক রাখার বাধ্যবাধকতা নেই, কিন্তু মানুষের আছে। তাই বলছি, তোমাদের জীবনটা মাত্র শুরু হয়েছে, এখন অনেক কিছু দেখার বাকি। তুমি গতকাল আর একটা পচা কাজ করেছো। তুমি কাল অঞ্জলিলার উপর রাগ দেখে মদ্যপান করেছো। আমার মেয়েটা সবার আড়ালে তোমাকে নিজের ঘরে নিয়ে গেছে, যেন কেউ টের না পায়। আমি জানি, কারণ আমি দেখেছি। আমি তোমাকে খারাপ ভালোর ভাগে ফেলবো না, কারণ একটা কাজে কাউকে খারাপ বা ভালো বলা যায় না। তবে আশা রাখছি তুমি এমনটা হর হামেশা করবে না। স্ত্রীর সাথে রাগ করে মদ্যপান মোটেই ভালো কাজের মধ্যে পড়ে না। আশা করি তুমি বুঝেছো। তুমি বুদ্ধিমান, তোমার বিবেক আছে। এখন বাকিটা তোমার বিবেক যা বলবে তাই করো। তবে আমার মেয়ে কিন্তু আমার কাছে সর্বাধিক প্রিয়। ওর চোখে অশ্রু আমি সহ্য করবো না। অভ্র মাথা নত করে রইল। তার মুখ থেকে একটা শব্দ বের হলো না। সালাম সাহেব হাসলেন, গুনগুন করে গাইলেন,
হায় রে প্রেম আমার কেন যে বারে বার তারই কথাই শুধু বলে রে, জেগেছে হারায় দুবাহু বাড়ায়, আধারে খুঁজে শুধু মরে রে, হায় রে প্রেম আমার। পিউয়ের ধুম জ্বর। বৃষ্টিতে ভেজার কারণে তার রাতে জ্বর আসলো বিনা নোটিশে। সেই জ্বর এখনো কমার নাম নেই। সারা গায়ে ব্যথা, মনে হচ্ছে 100 হাতে তার উপর দাপিয়ে গেছে। বিছানা থেকে ওঠার শক্তিটুকু নেই। এর মাঝে শুধু একটু পরপর সকাল থেকে ফোন বাজছে, ধরতে ইচ্ছা হচ্ছে না। এতকার ঠেকা পড়েছে। পিউকে এত কিসের জরুরি তলব? পৃথিবী কিসে ছাড়াও অচল? বিরক্তির ঠেলায় সে ফোনটাই বন্ধ করে রেখেছে সে। ঘুম আসছে খুব। একটু ঘুমালে কি ভালো লাগবে? এর মাঝে মায়ের স্বর কানে এলো। পিউ কি ঘুমাচ্ছিস মা? দেখ কারা এসেছে। পিউ চোখ মেলে তাকালো। ঝাপসা চোখে দেখলো কোথা থেকে একটা ডাক্তারকে রীতিমতো বগল দাবা করে নিয়ে এসেছে আহাস এবং নীলাদ্রি। তাদের দেখতেই চোখ কষলে তাকালো পিউ। আহাস অভিমানী স্বরে বলল, তোমার জ্বর এসেছে, বলনি কেন পিউ আপু? পিউ উত্তর দেবার আগে নীলাদ্রি তার সামনে ডাক্তারকে বসিয়ে বলল, এই যে রোগী, নেন চিকিৎসা করেন। আরে ভাই, আমি তো মানুষের ডাক্তার নই, আমি পশু পাখির ডাক্তার। ডাক্তারের কথা শুনে নীলাদ্রি তড়িৎ গতিতে তাকালো আহাসের দিকে। আহাস মুখ ছোট হয়ে গেল। ঘটনার সূত্রপাত 2 ঘন্টা পূর্বে। নীলাদ্রি হাসপাতালে গিয়েছিল তার আগামী ডকুমেন্টারির ডিরেক্টরের সাথে দেখা করতে। বেটা নীলাদ্রির সাথে দেখা করতে তার শহর এসেছিল। সব কাজ ফেলে নীলাদ্রি এখানে এসে বসে আছে। ব্যাপারটি তার হজম হয়নি, কিন্তু ভাগ্যের দোষ এসেই তার ডেঙ্গু হতে হলো। তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তার সাথে দেখা করতে আসাটা অতি জরুরি নয়, কিন্তু নীলাদ্রি এসেছে কারণ সে আগামী 1 বছর কাজ করবে না, করবে রিসার্চ। কারণ পাহাড়ে তার অ্যাসিস্ট্যান্ট অজল জানিয়েছে শকুন্তলা সেখানে নেই, সে নাকি হারিয়ে গেছে, অথচ শকুন্তলা তার কাছে। ব্যাপারটি বেশ বিস্ময়কর। শকুন্তলার মাঝে কি কোনো অলৌকিক শক্তি আছে? পৃথিবীর অনেক কিছুই আমরা জানি না। মানুষের জ্ঞানের বাহিরে একটা আস্ত ব্রহ্মাণ্ড আছে। সে ব্রহ্মাণ্ডের রহস্য বোঝার সাধ্য মানুষকে দেয়নি সৃষ্টিকর্তা। মানুষ নিজেকে অতি জ্ঞানী ভাবলেও সে আসলে একটা গাধা। তবুও সে চেষ্টা করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা। নীলাদ্রিও এমন একটা চেষ্টা চালাবে। তার নিজের ভার্সিটির রিসার্চের সাথে যোগাযোগ করেছে। তার একটা ল্যাব প্রতিদিন 1 ঘন্টার জন্য তাকে ধার দেবে। সেই সময় সে গবেষণা করবে শকুন্তলার ডিএনএ নিয়ে। ডিরেক্টর ব্যাটাকে সেটাই জানাতে এসেছিল সে। ব্যাটা তো শুনে ডুকরে কাঁদছে। সে এখন নীলাদ্রির মতো মানুষ পাবে কোথায়? কারণ নীলাদ্রির পাহাড় সম্পর্কে জ্ঞান অনেক গভীর। কিন্তু নীলাদ্রি তার কান্নাকে মূল্য দিল না। সে বেরিয়ে গেল কেবিন থেকে। নীলাদ্রির মতে মানুষ অহেতুক ছোট ছোট বিষয়ে কাঁদে। পৃথিবীতে গবেষকের অভাব নেই, অথচ সে না খুঁজে নীলাদ্রিকে আঁকড়ে ধরে কাঁদছে। এটা বোঝা যায় এই লোক উচ্চতর পর্যায়ের বোকা মানুষ, যার কাছে কিছু হাত থেকে ফসকে যাওয়া মানে জীবন বৃথা। নীলাদ্রির জীবনে সব জিনিসের একটা আলাদা মর্ম আছে। তার কোনো জিনিসের প্রতি অত্যধিক পিছুটান নেই, তবে তার ধারণা এই কথাটা পুরোপুরি সত্য নয়। তার পিছুটান আছে। কিছু হাতে গোনা ব্যক্তিবর্গের প্রতি তার এই পার্থিব পিছুটান আছে, এবং তার মধ্যে পিউ অন্যতম। পিউয়ের প্রতি নীলাদ্রির টানটা খুব শুকনো হলেও বেশ শক্ত প্রকৃতির, কিন্তু এই টানটাকে ঠিক কোনো সম্পর্কের মধ্যে ফেলা যায় বুঝতে পারে না নীলাদ্রি। ভালোবাসা নামক অপার্থিব জিনিসকে সে বিশ্বাস করে না। একটি মানুষ নিজেকে ব্যতীত কাউকে ভালোবাসবে, এটা অকল্পনীয়। কিন্তু পিউর প্রতি সে দুর্বল। যদি কখনো বিয়ে করে তবে সে পিউকে বিয়ে করবে, এতে সন্দেহ নেই। কিন্তু পিউ কি তাকে বিয়ে করতে চাইবে? তার মতো মানুষের সাথে পিউ কি থাকতে চাইবে? সে যদিও বুদ্ধিমতী মেয়ে, কিন্তু অপার্থিব জিনিসে সে বিশ্বাস করে। ভালোবাসার দাবি সে করতেই পারে। নীলাদ্রি তো তাকে ভালোবাসতে পারবে না। সিনেমার নায়কদের মতো কাব্যিক কথাও তার আসে না। সে তাকে চমকে দিতে পারবে না। মিঠা কথার বানে তার হৃদয়ে দোলা দিতে পারবে না। তবে হ্যাঁ, মেয়েটিকে দুঃখ পেতে দিবে না, সেই দৃঢ়তা তার মাঝে আছে। তাকে সবসময় সম্মান করবে, আগলে রাখবে। তবে এই প্রতিশ্রুতি কি মেয়েটা নেবে? এই সমাজের সবকিছু ফেলে পাহাড়ে তার সাথে সাধারণ জীবন কাটাতে পারবে? হয়তো না। তাই নীলাদ্রির হাজার পিছুটান থাকা সত্ত্বেও সে পিছিয়ে যায়, মেয়েটিকে আঁকড়ে ধরতে পারে না। হাসপাতাল থেকে বেরিয়ে যাবার সময় নজরে পড়ল হাসপাতালের করিডোরে একজন পুরুষ আর একজন পুরুষকে রীতিমতো টানছে। দ্বিতীয় পুরুষটি নিজেকে ছাড়াতে চাইলেও পারছে না। একটু কাছে যেতেই দেখতে পেল সে পুরুষটি টানাটানি করছে। সে আর কেউ না, আহাস। তার রীতিমতো ক্রোধিত স্বর। যাবেন না মানে? ডাক্তার হয়ে আপনি যাবেন না কেন? রোগী এদিকে মরে যাচ্ছে, আর এদিকে আপনি এমন পাষাণ কাজ করছেন। এগুলো আপনাদের শেখানো হয়? আর অসহায় ডাক্তার বলছে, আরে ভাই, আমি ডাক্তার, কিন্তু আমি যাব না। কথা বুঝেন আমার, আমাকে টানাটানি করেন না।
এই আহাস ছোকরাটা পিওর আশেপাশে ঘুরঘুর করে, যা অতিশয় বিরক্ত করে নীলাদ্রিকে। ছেলেটার মাঝে বাড়াবাড়ি একটা ব্যাপার আছে, ফলে ডাক্তারের শুভাকাঙ্ক্ষী হয়ে এগিয়ে এলো নীলাদ্রি। ধমকের স্বরে আহাসকে বলল, আই ছোকরা, তুমি এভাবে টানাটানি করছো কেন? ডাক্তার বেচারা তো এখানেই হার্ট ফেল করবে, ছাড়ো ওনাকে। এই আপনার এত কিসের সমস্যা? সব কিছুতে লম্বা নাক দিয়ে ঢুকে পড়েন। এদিকে পিউ আপুর জ্বরে বেহুশ হাল। এই ডাক্তার, চলুন এক্ষুনি। আশ উল্টো করছিল। পিওর কথা শুনতে নীলাদ্রির টনক নড়ল। মেয়েটার জ্বর কবে থেকে? সেদিন না বাড়ি পৌঁছে দিয়েছিল? বৃষ্টির জন্য জ্বর হলো? নীলাদ্রি খানিকটা অস্থির হলো। ডাক্তারের আরেক হাত শক্ত করে ধরে বলল, চল বেটা, তুই যাবি, তোর ঘাড়ও যাবে। আপনি তুই তু করেই করছেন কেন? তুই না গেলে আমি ব চ আর ম বর্গীয় যে গালিগুলা আছে সেই গালিগুলাও দিব। এভাবেই ডাক্তারকে বগল দাবা করে নিয়ে এসেছে এই পুরুষ। পিউ হতভম্বের মতো চেয়ে রইল। এই মহান দুই পুরুষ তার জন্য পশু পাখির ডাক্তার তুলে এনেছে। আহাস কাচুমাচু স্বরে বলল, আপনি ডাক্তার না? তাহলে আপনি ডাক্তারের চেম্বারে বসেছিলেন কেন? অদ্ভুত, ডক্টরের চেম্বারে মানুষ কেন যায়? আমি তো ডক্টর দেখাতে গিয়েছিলাম, আপনি তো বিনা বাক্যে আমাকে টানতে টানতে নিয়ে এলেন। আপনার সাথে এই মানুষটিও যুক্ত ছিল, দুজন মিলে তো আমার কোনো কথাই শুনলেন না। উল্টো এই আহম্মক লোক আমাকে গালি দিচ্ছিল। আমি বারবার তো বলছিলাম শুনুন শুনুন। নীলাদ্রি বিরক্ত হলো। আহাসের উদ্দেশ্যে বলল, জার্মান গর্ধপ। আর এই ডাক্তার, আপনার এখানে কাজ নেই, আপনি আসতে পারেন। ডাক্তার মুখ খিচিয়ে বলল, আমি আসতেও চাই না, যত সব পাগল। নীলাদ্রি গা মাখালো না। সে নির্লিপ্ত, এমন ভাব যেন কিছুই হয়নি। স্বাভাবিকভাবে পিউকে বলল, তুমি জ্বর বাঁধালে কিভাবে? অদ্ভুত, আমি কি ইচ্ছে করে বাঁধিয়েছি? তোমার মতো বুদ্ধিমান মেয়ের এমন ইরেসপন্সিবলের মতো কাজটা বেমানান। এবার ওঠো, হাসপাতালে যাবে। এই জার্মান গর্ধপ তো ভেট তুলে এনেছে। আশ প্রতিবাদ করতে চেয়েও করল না। সে আসলেই ডাক্তারের পরিচয় জানতে চায়নি। পিয়ের মাথা ব্যথা করছে। এই ডাক্তার কাণ্ডে সেই ব্যথা বাড়ছে। কিন্তু নীলাদ্রি ঠিক তার সম্মুখে বসা। বিরক্তি গিলে বলল, আমি কোথাও যাব না নীলাদ্রি ভাই, আমার ওঠার শক্তিও নেই। আপনাদের জন্য মাথা ব্যথাটাও বেড়েছে। আপনারা বরং চলে যান, আমি সুস্থ হয়ে যাব। নীলাদ্রি চোখ কুচকে তাকিয়ে রইল মিনিট দুয়েক। তারপর পিউকে চমকে দিয়ে একটা অবাককর কাজ করলো। বিনা নোটিশে তাকে কোলে তুলে নিল। এমন কাজে চমকে গেল পিউ। পিউ ছটফট করতে নিলে নীলাদ্রি গাঢ় স্বরে বলল, একদম চুপ। একে অসুস্থ হয়ে অস্থির করবে, আবার নখরামি দেখাবে। আমি কিন্তু এগুলো পছন্দ করি না পিউ। পিউ ভাষাহীন হলো। এই মানুষটাকে নাকি সে অস্থির করেছে, মানা যায়? পিয়ের মাকে বলে তার সামনেই কোলে নিয়ে বের হলো নীলাদ্রি। আহাস চুপ করে সেই দৃশ্য দেখল। এই অধিকারটি পিউ তাকে কেন দেয় না? পিউ তার অস্থিরতা কেন দেখে না? বাকুই মহলে অন্ডিলার জীবন পাল্টেছে। এখন 12টা পর্যন্ত সে ঘুমায় না, উঠে সকাল সকাল। যে অন্ডিলা রান্নাঘর মুখ হতো না, সে রান্নাঘরে যায়। সবিরনের কাছ থেকে রান্নার ট্রেনিং নেয় সে। এবাড়ির নিয়ম ভিন্ন। দাদা খায় ঠিক 1:30টায়, এটা নিয়ম। তাই রান্নাবান্না সব সময়ের মধ্যেই হয়ে যায়। ঘরের মহিলা তার সামনে দাঁড়িয়ে থাকে। বউ হওয়ার জন্য এই কদিন যাবৎ অন্ডিলাকেও দাঁড়িয়ে থাকতে হয়। দাদা সেদিন খাবার সময় বলছিলেন, কারণ এবার ওই নীলাকে নিয়ে হোস্টেলের দায়িত্ব দাও, তোমার বয়স তো আর কম হলো না। কথাটাই কানন এবং অন্ডিলার উভয়ের মুখ ছোট হলো। কাননের কাছে তার হেসেল তার রাজত্ব, আর অন্ডিলা হেসেলের হওয়া বুঝে না। তারা মুখ চাওয়াচাই করে জোরপূর্বক হাসল। আওয়াল সাহেব অন্ডিলার উদ্দেশ্যে বলল, নাত বউ, তুমি শাশুড়ি থেকে শিখে নাও, নাকি তোমার আবার অন্য কোনো মতলব আছে যে মেয়ের বিয়ের দিন পালাতে পারে, তাই মন বোঝা যায় না। দাদার কটূক্তি ভালো লাগলো না অন্ডিলার। সে তাই জেদ ধরেছে সে রান্না শিখবে। তাই তার শিক্ষক হলো ছবিরন। ছবিরন করা শিক্ষক, কিন্তু সেই সাথে একটু বেফাস কথা বলার বাতিক আছে। এই যেমন আজ যখন অন্ডিলা মাছ ভাজছিল, ছবিরন ফট করে বলে উঠল, বউ, তোমার ঠোঁটের ঘা তো এখনো হুকায় নাই, নাকি অব্রভাবে প্রতিদিন কামড়াইয়া ঘা বাড়ায়? কথাটাই জমে গেল অন্ডিলা। অভ্র ঠিক সেই সময়ই রান্নাঘরে প্রবেশ করছিল। ছবিরনের কথাটা তার কর্ণপাত হলো। অন্ডিলাকে সেই সময় ডেকে বলল, অঞ্জলি একটু ঘুরে আয় তো, আমি বের হব।
আর কি লাগে, ছবিরান আরও মিটিমিটি হাসতে লাগলো। অনিলা পারে না গর্ত করে মাটিতে ঢুকে পড়তে। ঘরে আসতেই কিরমিরিয়ে বলল, কি ডাকছিস কেন? একটা মলম এগিয়ে অভ্র গম্ভীর স্বরে বলল, ঠোঁটে লাগিয়ে নে, ঘা হয়ে যাবে তো। থাক, আর জুতো মেরে গরু দান করতে হবে না। আদিক্ষেতা, বুঝি না আমি? মাতাল হয়ে চুমু খাবে, ঠোঁট কামড়ে ঘা করবে, আবার এখন আদিক্ষেতা করছে। আবার বড় বড় কথা, লজ্জা করে না বড় বড় কথা বলতে? কি বলেছিলি আমার প্রতি লোভ নেই তো? তাহলে এগুলো কি? মাতাল হয়ে আমার ইজ্জতে হানা দিলি কেন? যত সব নোংরা ছেলে কোথাকার। অনিলা গড়গড়িয়ে বলে দিল কথাগুলো। সেদিনের লুকায়িত রাগ জাহির করলো যেন। অভ্র অনিলার দিকে সুচালো নয়নে তাকিয়ে রইল, কোনো কথা বলল না, কিন্তু উত্তরটা দিল রাতের বেলা। অনিলা দাঁড়িয়ে আছে। অভ্র খাটের ঠিক মাঝ বরাবর 2-3টে পর্দা টানলো। অনিলা তার দিকে সুচালো দৃষ্টিতে তাকিয়ে আছে। সে ঠিক কি চায় বুঝতে চাইছে। অভ্র সেই পর্দাগুলো টেনে দিয়ে বলল, নে এবার শো। এই বর্ডার কেন? খারাপ ছেলেরা অনেক কিছু করে, মদ খেয়ে চুমু খেয়েছে, ঘুমের মধ্যে যদি উল্টাপাল্টা নৃত্য করে, বলা তো যায় না, তাই তোকে সেফটি দিলাম। এই কথার মর্মার্থ বুঝতে কষ্ট হলো না অনিলার। চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল সে। অভ্র ভুরু নাচিয়ে বলল, আসুন মহারানী, ঘুমান। অনিলা কিছু বলল না, মুখ শক্ত করে শুয়ে পড়ল তার জায়গায়। আজ সে ঘুমাবে, শান্তিতে ঘুমাবে, নিশ্চিন্তে ঘুমালেও সকালে যখন চোখ মেলল তখন আবিষ্কার করল সে রীতিমতো অভ্রের বুকের উপর শুয়ে আছে। আজ অভ্র তার জায়গা ছাড়েনি, কিন্তু অনিলা তার স্থানে নেই। মুখখানা তুলতেই ঘুম চোখে দেখল অভ্র তার দিকে তাকিয়ে আছে। বাঁকা হেসে বলল, এখন কে কার ইজ্জত লুটছে? অভ্রের টিটকারিমূলক কথায় নির্বাক হয়ে চেয়ে রইল অনিলা। অভ্রের শান্ত দৃষ্টি তার উপর নিবদ্ধ। অনিলা চোখ নামিয়ে নিল, থমথমে স্বরে বলল, আমি কিভাবে এখানে আসলাম? আমি কি জানি, আমি তো এক বিন্দু সরিনি। অভ্রের উত্তরে অনিলার মুখখানা রক্তিম হয়ে উঠল যেন। লজ্জায় মুখ থেকে তর্ক বের হলো না, ফলে সে সরে যাবার সিদ্ধান্ত নিল। অনিলা উঠতে নিলে কোমরের অস্থি চেপে ধরল অভ্র, ফলে মুখ থুবড়ে পড়ল সে অভ্রের বুকে। অভ্র তার মুখের উপর আসা এলোমেলো চুলগুলোকে আলতো হাতে সরিয়ে দিল। গালে রক্ষ আঙ্গুর ঘোরাতে ঘোরাতে বলল, পালাচ্ছিস কোথায়? খারাপ ছেলের বুকের উপর শুয়ে ফসফস করে ঘুমানোর তো একবারও মনে পড়েনি? এই ছেলেটা যে কোনো সময় তোর ইজ্জত লুটে নিতে পারে। অনিলা চুপ করে রইল, বিব্রত বোধ হচ্ছে, মুখখানা লাজে রক্তে। অভ্র হাসল নিঃশব্দে, আর রুক্ষ আঙ্গুল তখন বিচরণ করছে অনিলার গালে। গাঢ় স্বরে বলল, তুই আমার স্ত্রী, আমার উপর তোর অধিকার আছে, আমারও তোর উপর অধিকার আছে। তোকে ছুতে হলে আমার মদ খাওয়ার প্রয়োজন হয় না, আমি যখন তখন ছুতেই পারি। বলে অনিলা ঠোঁটের ক্ষতকে চুমু খেল অভ্র। অনিলা চমকালো, অভ্রের গাঢ় চুম্বনে শরীর কাঁপল, বিহব্বল হলো দৃষ্টি। অভ্র তার গাল ছুঁয়ে গাঢ় স্বরে বলল, তোর শরীরের খাজে নিজের অধিকার জমাতে 1 মিনিটও সময় লাগবে না ঐন্দ্রী, কারণ পুরো দস্তর আমার, শুধু তুই, তুই শুধুই আমার। তুই জানিস তুই আমাকে কতটা যন্ত্রণা দিস। আমি ভালো হতে চেয়েছি, আমি তোকে সময় দিয়েছি, ধৈর্য ধরেছি, আমি আমার জানোয়ার সত্তা তোকে দেখাইনি, অথচ আমি খারাপ। বেশ, আমি খারাপই। লাগবে না আমার তোর ভালোবাসা, লাগবে না আমার সংসার। এখন থেকে আমি তোর কাছে তখন আসবো যখন তুই চাইবি। এই সংসার খেলা এখন থেকে বন্ধ, এই সম্পর্ক এখন থেকে স্থগিত। যেদিন তুই মন শহরে নিমন্ত্রণ দিবি, সেদিনই এই মাহবুল হক অভ্র তোর মন শহরে প্রবেশ করবে। নিজ থেকে আমি চেষ্টা করব না, আজ থেকে আমার পুতুল মুক্ত। অনিলা বিভ্রান্ত চোখে তাকিয়ে রইল। অভ্র তাকে বুকে থেকে নামিয়ে দিল, পকেটে হাত দিয়ে হনহন করে বাথরুমে চলে গেল সে। অনিলা সেখানে ঠায় বসে রইল। এমনটাই কি সে চাইছিল না? তাহলে হুট করে কেন শেষে কথাটা কানে বাজছে? সংসার খেলাটা কি তাহলে সত্যি সত্যি শেষ? তার দগ্ধ করবে না কেউ? অবশেষে কি শান্তির দেখা মিলবে? যদি তাই হয় তাহলে খুশি হতে এত কিসের দ্বিধা? অনিলার মনে হলো কোথাও একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। সে নিজেও জানে না সেই শূন্যতাটা কিসের। অনিলা এখনো বসে রয়েছে, ফাঁকা মস্তিষ্ক, যেন বিকারহীন কোনো জলছবি। দোকানের সবথেকে ভেতরে ঘরে বসে রয়েছে অভ্র। বেশি বড় নয় এই রুমটি, ছোট রুম। এসি লাগানোর উপায় নেই, কারেন্টের লাইনে বেশি লোড দেওয়া যাবে না। মাথার উপরে একটা ফ্যান চলছে, তাও খুব ক্ষীণ গতিতে। কত পুরনো হবে তা জানা নেই। ক্যাপাসিটার পাল্টাতে হবে। জানালাগুলো খোলা, বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। এই সময়ের এক দোষ, কথা নেই বার্তা নেই, ধুমধাম মন পরিবর্তন।
এই যে একটু আগের কথা, কি ঝলমলে স্বর্ণালী রোদ ছিল, অথচ এখনই মেঘেরা বিদ্রোহ করেছে। বৃষ্টি হলেও গরম কমছে না, ব্যবসা ভাবটা কাটছে না। গত মাসের বিলগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে টেবিলে, সেগুলো দেখতে হবে। পাশে চায়ের কাপ থেকে থেকে ঠান্ডা হয়ে গেছে। আজকে চা বোধ করি অভ্রের খাওয়া শ্রেষ্ঠ অখাদ্য চায়ের লিস্টে নাম লিখিয়েছে। চিনির স্তূপে এক মুঠো চায়ের কষপাতা, চুমুকে জিব্বা থেকে শুরু করে অন্তরের ভেতরটাও তিতকুটে বিশ্রী স্বাদে ছেয়ে গেছে। এর উপরে চাপ সৃষ্টিকারী নতুন সমস্যা, এই মাসে খরচাটা বেশি হয়েছে। মাসের শেষে নতুন দোকানের অ্যাডভান্স করার কথা ছিল, তবে ব্যাটারটা এখন কত দূর আগাবে সেটা বোঝা যাচ্ছে না, কারণ এখন হাতে কোনো টাকা নেই। ব্যাপারটা খুব চিন্তার, কিন্তু আমরা খুব একটা চিন্তা করছে না, কারণ সে মোটামুটি আত্মবিশ্বাসী। দাদাকে একটু নাকানি চোবানি সে খাওয়াতে পারবে, দাদার স্বৈরাচারিতা স্বভাব আর দম্ভকে চুরমার করতে পারবে সে, এতটুকু বিশ্বাস আছে। বিল্লালের যদিও চিন্তার শেষ নেই, সে প্রতিদিন টাকার জন্য স্মরণ করিয়ে দিচ্ছে, তার চিন্তার শেষ নেই। অবশ্য অভ্রের চিন্তা হচ্ছে না সেটা নয়, চিন্তা হচ্ছে, চিন্তাটা টাকার নয়, চিন্তার নাম অন্টিলা। ছোটবেলা থেকে এই একটি চিন্তাও তার মস্তিষ্ককে গ্রাস করে রেখেছে। অভ্র একজন আত্মকেন্দ্রিক, স্বার্থপর, জেদি, দাম্ভিক ছেলে। তার জেদ, দম্ভ তাকে সবার থেকে আলাদা করেছে। কোনো কিছুর প্রতি তার আগ্রহ ছিল না বলাটা অতিরঞ্জিত, ছিল তবে কম। শখের খেলনা কিনে দিলেও তা এক ঝটকায় ভেঙে ফেলত সে, অথবা কখনো 10 মিনিট খেলতেই বিরক্তি চলে আসতো। সেই খেলনা তখন পড়ে থাকতো ধুলোর আস্তরণে। সে আস্তরণ কখনো ফিরেও দেখত না অভ্র। তার আগ্রহ নেই, সমবয়সীদের সাথেও খুব একটা মিশত না, এড়িয়ে যেত, একাকিত্ব ভালোবাসত। এর মাঝে একমাত্র ব্যতিক্রম ছিল অন্ডিলা। ছোট গোলগাল মুখ, কিঞ্চিত খাড়া নাক আর গোল গোল বিস্ময়ে ভরা চোখ, একেবারে পুতুল। হ্যাঁ, পুতুলই সে। বিশ্বাস করে তার কান্না, দোকানের পুতুলগুলো এভাবে কাঁদতে পারে না। অভ্রের এখনো মনে আছে সে নিষ্ঠুরভাবে অন্ডির শখের পুতুল ভেঙে দিয়েছিল। অন্ডির রেগে মেগে ওর হাত কামড়ে রক্ত বের করে দিয়েছিল, অথচ অভ্র ছিল নির্বিকার, তার ব্যথা অনুভূত হচ্ছে না। সে শুধু খুব আগ্রহ নিয়ে তাকিয়েছিল। সে প্রথম তীব্র আগ্রহ জন্মেছিল এই মেয়েটির প্রতি। তাকে রাগাতে ভালো লাগে, কাঁদাতে ভালো লাগে। এই কাজে বিরক্তি আসে না, একঘেয়েমি আসে না। মেয়েটি যেন তার একান্ত পুতুল। সেই অধিকার বোধটা কখন তৈরি হলো হয়তো অভ্র খেয়াল করেনি, খেয়াল করতে চায়নি। তবে একটা জিনিস সে জানে, অন্ডিলাকে কাঁদানোর অধিকার শুধু তার। তাই তো যখন সৌরভ তার এই দুর্বলতার সুযোগ নিতে চেয়েছিল, সে মোটেই সহ্য করেনি। তবে তার এই দুর্বলতাকে সবাই প্রেম নামে আখ্যা দিয়েছে বহুবার। প্রেম কি জানে না অভ্র? অনিলার প্রেমে পড়া হয়তো ফরজ অভ্রের জন্য। রূপবতী মেয়ে, হাসলে যে কোনো পুরুষের হৃদয় নাড়িয়ে দিবে হয়তো, আর কাঁদলে মনে হয় সব কিছু উজাড় করে দিলেও আফসোস নেই। কিন্তু তার প্রেমে কি এই মাহাবুল হক পড়েছে, যে তার নিজস্ব, তার প্রেমে নতুন করে পড়ার কোনো সার্থকতা দেখে না অভ্র? বড় হবার সাথে সাথেই দাদার স্বৈরাচারিতা যেন মাত্রাতিরিক্ত বাড়ল। ব্যবসা বড় করার জন্য অভ্র যখন তার কাছে টাকা চাইল, তিনি শর্ত জুটে দিলেন বিয়ে। বিয়ে শব্দটার অর্থই বাঁধন। একজনের সাথে সারাটা জীবন কাটানো কি সহজ কথা? স্বাধীনচেতা মনকে সাংসারিক একটা কালকুঠুরিতে আটকানো কি সহজ কথা? যে অভ্র কখনো নারী সত্তায় মত্ত হয়নি, সে অপরিচিত অজানা একটা মানুষের সাথে কি করে তার জীবন কাটাবে? বিয়ে কি ছেলে খেলা? কোনো আগ্রহ, ইচ্ছে, আকর্ষণ ব্যতীত কি করে বিয়ে নামক ধাঁধায় আটকাবে? তখন প্রথম যে নামটা স্মরণ হলো সেটা হলো অন্ডিলা। টকঝাল সম্পর্কটায় মিষ্টতা না থাকলেও তাদের মধ্যে কোনো একঘেয়েমি নেই। অভ্র কখনো অন্ডিলার থেকে বোর হয় না, সে একটা অ্যাডভেঞ্চার যেন। ফলে অভ্র বিয়েতে রাজি হয়ে গেল। কিন্তু এর মাঝে দাদা আবারও তার স্বৈরাচারিতা দেখাচ্ছে। সেও হার মানবে না। সংসারের মতো সংসার করে সে দেখিয়ে দিবে দাদাকে। অনিলার সাথে সংসার করতে হলে মেয়েটি তাকে ভালোবাসতে হবে, উথাল পাতাল ভালোবাসা। এখানে মার খেলো অভ্র। ভালোবাসা ছাড়াও তো সংসার হয়, জোর করে, মতের বিরুদ্ধে। কিন্তু অভ্র সেটা চায় না। অনিলা এমন মানুষ যাকে জোর করলে সে কেঁচোর মতো গুটিয়ে যায়। তাই সে ধৈর্য ধরেছিল, ভালো ছেলে হতে চেয়েছে, অনিলার মন গলাতে চেয়েছে। অভ্রের খুব ইচ্ছে করে এই মানুষের মুখোশ ছেড়ে নিজের মধ্যে হিংস্র জানোয়ারটাকে বের করে আনতে, অনিকে নিজের করে নিতে, তার প্রতিটা নিঃশ্বাসে অভ্রের স্পর্শ লিপ্ত করতে, অনিলার সর্বত্র নিজের আধিপত্য খোদাই করে নিতে। কিন্তু সে তা করেনি। তার বিশ্বাস ছিল একদিন অনিলার চুলের গন্ধে অভ্রের সকাল হবে, অভ্রের নামের শক্ত শেকলে তাকে আটকে ফেলবে। ভেবেছিল মেয়েটির নরম হৃদয়ে দয়া হবে, কিন্তু মেয়েটি সেই সুযোগ দেয়নি। এখন তাই নিজের পরিকল্পনা বদলেছে। এখন অনিলার কাছে যাবে না, সে তাকে বিরক্ত করবে না, তার প্রতি ভালোবাসা দেখাবে না। কথায় আছে, মেয়েদের কৌতূহল তাদের ডুবায়। অনিলা কৌতূহল প্রবণ, সেই জালে পড়বে নিশ্চিত। এর মাঝে প্রায় ছুটে প্রবেশ করলো বিল্লাল। অভ্রের সামনে দাঁড়িয়ে পড়ল। তুই কি লোন নেবার কথা ভাবছিস?
অভ্র চোখ তুলে তাকালো, ভ্রু কুঞ্চিত হলো, মেজাজ খারাপ হলো কিঞ্চিত। অভ্রের মেজাজ চট করে খারাপ হয়ে যায়, তাই এটা নতুন নয়। সে নির্বিকার হয়ে বলল, হ্যাঁ। এতগুলো টাকা তুই কেন নিচ্ছিস? শোধ দিব কি করে আমরা? সেই চিন্তা আমাকে করতে দে, আমার দাদা আছে কেন? মানে? অভ্র কিছু সময় চুপ থেকে বলল, বিয়ে করিসনি তো, তাই এসব বুঝবি না, বাদ দে। বুঝিয়ে বল। তাহলে তো বুঝছি। লং কথা শর্টে, আমার বাচ্চা হলে দাদা আমাকে টাকা দিবেন, তখন লোন পরিশোধ করে দিব। ভাবলেশীন উত্তর। বিল্লালের মেজাজ খারাপ হলো তীব্রভাবে। রোশানালে দগ্ধ স্বরে বলল, তুই কি তাহলে এই জন্য বিয়ে করেছিস? টাকার জন্য? অভ্র উত্তর দিল না। বিল্লাল তার নিস্তব্ধতায় আরও রেগে গেল। হিনহিনের স্বরে বলল, আমি তো ভুলে গিয়েছিলাম সে তো তোর পুতুল। তা বলি, খেলা শেষে বুঝি এবারও তার স্থান হবে ধুলি স্তূপে? খেলনাই তো কি যায় আসে তার হৃদয় ভাঙল কিনা? হোক সেই মেয়েটা, কিন্তু আবেগপ্রবণ। বিল্লালের কথাগুলো মোটেই ভালো লাগছে না, খুব বিশ্রীভাবে বাজছে যেন। অগ্নিদৃষ্টিতে তাকালো সে বিল্লালের দিকে, কিন্তু বিল্লালের ভাব পরিবর্তন হলো না। মুরিদ আজ পীরকে প্রশ্নবিদ্ধ করছে, এমনটাই তো হবার ছিল। রাতের নীরবতা জানান দিচ্ছে তার গভীরতা। খাবার নিয়ে বসে রয়েছে অন্ডিলা, অপেক্ষা বেয়াদব ছেলেটির। সে এখনো আসেনি। কেন যে এনো সেও ঘুমাতে পারছে না, চিন্তা হচ্ছে। তাই যখন কলিং বেল বাজলো ছুটে গেল সে। অভ্র ক্লান্ত পায়ে প্রবেশ করতেই প্রস্তুত ছুড়ল, এত দেরি করলি কেন? জানিস কত সময় ধরে বসে আছি? কাজ ছিল। অভ্রের নির্বিকার উত্তরে অনিলা তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। খাবো না, খিদে নেই। এবার আর সহ্য হলো না। অভ্রের কথায় গা জ্বলে উঠল অন্ডিলার, দাঁতে দাঁত পিষে বসল। নাটক কম করো পিও। অনিলার এই অধিকারবোধটা মন্দ লাগলো না অভ্রের, কিন্তু তার ভাবমূর্তির পরিবর্তন হলো না। ড্যাম কেয়ার ভাব নিয়ে খেলো, তারপর বিনা বাক্যই শুতে চলে গেল। দুজনের মাঝের দূরত্বটা বড় নয়, কিন্তু মন জোড়া যেন বহু দূরে। পিয়ের ডেঙ্গু এখন সেরে গেছে, বহুদিন পর কলেজে এসেছে। এই কদিন আহাস এবং নীলাদ্রি, এই দুটো মানুষের যন্ত্রণায় সে বিরক্ত ছিল। তাদের অতিরিক্ত যত্ন বিরক্তির কারণ ছিল যেন। বাধ্য হয়ে দরজায় সাইনবোর্ড ঝুলাতে হলো, এখানে পাহাড়ি এবং জার্মানি পাগলের প্রবেশ নিষিদ্ধ। কলেজে এসেও শান্তি নেই, কারণ অন্ডিলার মন ভালো নেই। সে যেন নিজের চিন্তায় কোথাও হারিয়ে গেছে। তাই জোরপূর্বক তাকে নিয়ে কলেজ বাঙ্ক করে এসেছে ফুচকা খেতে। অনেকদিন কেনাকাটাও হয় না। নিউ মার্কেটের কাছে যেতেই একটা রেস্টুরেন্টের কাছের দিকে তাকাতেই পিউ বিস্মিত হলো। অন্য মানুষকে অন্ডিলাকে ধাক্কা দিয়ে শোধালো, ওটা অভ্র না? অভ্রের নাম শুনতেই তড়াক করে চাইল অন্ডিলা। সাথে সাথে বিষণ্ণতায় ছেয়ে গেল হৃদয়। হ্যাঁ, সেই রেস্টুরেন্টের কাচের ওপারে মানুষটি অভ্র, তার পাশে একজন রমণী। তারা হাসছে। কাচের মোটা পারদ ভেদ করে রমণীর মুখখানে স্পষ্ট দেখা গেল না বটে, কিন্তু অভ্রের হাস্যোজ্জ্বল মুখখানে যেন দৃষ্টি এড়ালো না। অনিলার মুখখানা ম্লান হয়ে গেল। যে শূন্যতাকে স্মরণ করতে চাইছিল না, সেই শূন্যতাই আবার নিজের উপস্থিতি প্রকাশ করলো। কে এই রমণী? তার সাথে দিনে দুপুরে রেস্টুরেন্টে বসে হাসি ঠাট্টার কি মানে? দুশ্চিরটা কি এখন প্রকাশ করা খুব প্রয়োজন? অভ্র কি একটিবারও ভাবল না তার কথা? বাড়িতে বউ থাকা সত্ত্বেও বাহিরে কোনো নারীর সাথে ঘনিষ্ঠতাকে দুশ্চরিত্রা ছাড়া আর কোনো উপাধি কি দেওয়া যায়? জানা নেই। অনিলার ম্লান মুখখানার রাগে কিঞ্চিত শক্ত হয়ে গেল। নিম্নস্থ কামড়ে ধরল সে। ক্ষতবিক্ষত হলো নরম নরম ঠোঁট। বান্ধবীর শক্ত মুখখানা দৃষ্টির আড়াল হলো না পিউয়ের। নিজের ভুল কাজটা টের পেল ভালোভাবে। জোর করে হেসে বলল, কি গরমটাই না পড়েছে, চল এখান থেকে দাঁড়িয়ে কাজ নেই। অনিলার হাতখানা ধরে টানতে গেল পেও, কিন্তু 1 ইঞ্চি নড়ল না অনিলা, বরং বলল, কফি খাবি? কোল্ড কফি? আমার খেতে ইচ্ছে করছে। এই মাঝ রাস্তায় কফি পাবি কোথায়? কেন, রেস্টুরেন্টে কি মরে গেছে? কথাটা বলেই পা বাড়ালো সেই রেস্টুরেন্টের দিকে। তার পায়ের গতি ক্ষিপ্র। পিউ প্রায় ছুটে টেনে ধরলো অন্ডিলাকে, উদ্বিগ্ন স্বরে শুধালো, পাগল হয়ে গেলি নাকি? ওদিক যাচ্ছিস কেন? কেন? দিনে দুপুরে কেউ নির্লজ্জের মতো অন্য মেয়ের সাথে বসে আছে বলে আমি সেখানে যেতে পারবো না? ও কি রেস্টুরেন্ট কিনে নিয়েছে? বোন আমার, সিনক্রেট করিস না। তুই কি যাবি? কঠিন স্বরের সামনে হাঁটু ভেঙে পড়তে হলো পিউয়ের। অনিলা জেদ ভালো করেই জানা। রেস্টুরেন্টে একটা কাণ্ড না ঘটাতে মেয়েটির শান্তি নেই। পিয়ের কপাল চাপড়াতে ইচ্ছে করছে। জার্মান আর বান্দরবানের জোড়া পাগলের অত্যাচার থেকে দুদণ্ড মুক্তি চেয়েছিল। ভুল হয়ে গেছে, সাংঘাতিক ভুল। পিয়ের রাগ হয় না, কিন্তু আজ হচ্ছে।
প্রচণ্ড হচ্ছে, তাও অভ্রের উপর। বাড়িতে টিকিং বোম ফেলে সে বাহিরে বসে খেলে বেড়ানোর দুঃসাহস দেখায় কি করে? রেস্টুরেন্টটা একেবারে রাস্তার ধারে, নতুন ওপেনিং হয়েছে। চাকচিক্য ভাবটা বেশ ঠিকরে উঠছে, মডার্ন ভাষায় ভাইব আছে। পিয়ের চোখ ঘুরে ঘুরে দেখছে আধুনিকতার সাথে তাল মিলিয়ে প্রকাশ পাওয়া রেস্টুরেন্টের ইন্টেরিয়ার ডিজাইন। আধুনিকতার প্রকাশ পেলেও একটু বাঙালি ছোঁয়া আছে, কিন্তু অন্ডিলার নজর সেখানে নেই। সে দেখছে অভ্রকে। তারা বসেছে ঠিক অভ্রের 2 টেবিল পর, যেখান থেকে তাদের দেখা যায়, কিন্তু আফসোস হচ্ছে কথা শোনা যাচ্ছে না। শুধু মেয়েটির হাসির কলকাতান, যার আগে গা জ্বলিয়ে দিচ্ছে। কি কথা বলছে? হঠাৎ চোখ আটকালো অভ্রের চোখে। সে তাকিয়ে রয়েছে অন্ডিলার দিকে শান্ত দৃষ্টে। কাট একটু হেলিয়ে ভুরু একট্র করে যেন খুঁটিয়ে দেখলো অভ্র। ব্যাস, গলা শুকিয়ে গেল অন্ডিলার। সাথে সাথে চোখ সরিয়ে নিল। মনে মনে নিজেকে বকলো এখানে আসার জন্য। তীব্রভাবে চেষ্টা করলো যেন সে অভ্রকে দেখেইনি। কি নিখুঁত অভিনয়! অভ্রের হাসি প্রশস্ত হলো। সে তোয়াক্কা না করে তার সামনে বসা রমণীর দিকে কিঞ্চিত ঝুঁকে গেল। কিছু বলল একেবারে ধীর স্বরে। সাথে সাথেই রমণী পিছনে ঘুরল। সাথে সাথে অন্ডিলা মেনু দিয়ে মুখ ঢেকে ফেলল। পিউ অন্ডিলার এমন কাজে শুধালো, মেনু কি মুখস্থ করছিস নাকি? দেখে ফেলেছে আমাদের। হ্যাঁ, অভ্র দেখে ফেলেছে। পিউ আর চোখে দেখার চেষ্টা করলো, কিন্তু পারল না। ভীত স্বরে বলল, কি করবি এখন? জানি না। বলেছিলাম এখানে না আসি। কি দরকার এদের ফলো করার? মান সম্মান আর রাখলেই না। এখন মেনু কার্ড দিয়ে একদম মুখ লুকানো লাগছে। পিউ এর কথাটা অহমিকায় লাগলো। মেনু কার্ড নামিয়ে বলল, কেন রে, রেস্টুরেন্ট কি আমার শ্বশুরের যে শুধু ওই বদের হাড্ডিটাই হাট টাট্টু ফাট্টু করতে করতে আসতে পারবে? কোল্ড কফি খেতে এসেছি, কোল্ড কফি খেয়েই যাব বলে একটা ওয়েটারকে ডাকলো। সে অর্ডার করলো। ভেবেছিল অভ্র হয়তো উঠে আসবে, কিন্তু এমন কিছু হলো না। সে কথা বলায় মত্ত। অনিলার অশান্তি লাগছে। দাঁত দিয়ে নখ কাটছে, তাও চিন্তা যাচ্ছে না। মেয়েটার পিঠ তাদের দিকে, তাই তার মুখখানা দেখার উপায় নেই। যখন পেছনে ফিরল তখন অন্ডিলা ভয়ে মুখের সামনে কাঠ ধরে রেখেছিল, তাই চাইলেও দেখতে পারেনি। তবে পিউ কিছু ভাবছে। সে বিশিষ্ট চিন্তাবিদ। সে কিছু চিন্তা করলেই ভুল কুচকে ফেলে, কপালে ভাঁজ ফেলে, এক নজরে অন্যমনস্ক হয়ে চেয়ে থাকে। তাকে ভাবতে দেখে অন্ডিলা বলল, আমেরিকা পরিষ্কার হয়ে গিয়েছে আম্মা। তারা এখন আমাদের সেন্ট মার্টিন দখলও জমিয়ে দেবে। তুই চিন্তা করেও কিছু উদ্ধার করতে পারবি না। চুপ কর, আমি ভাবছি অন্য কথা। কি? মেয়েটাকে আমার চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। মনে হচ্ছে অভ্রের সাথেই দেখেছি, কিন্তু মনে পড়ছে না। তোর মনে পড়েছে? অন্ডিলা মুখ বাঁকিয়ে বলল, মহারানীর পিঠ দেখে আমার কারোর কথা মনে পড়ছে না রে। সত্যি বলছি। অন্ডিলার মাথা গরম হয়েছে। এখন একটু মুখ ধুতে হবে। কোল্ড কফি চলে এসেছে টেবিলে। পিউ এখনো ভাবছ, তাই অন্ডিলা বিরক্তি নিয়ে বলল, তুই ভাব, ভেবে দেশ স্বাধীন কর, আমি আসছি বলে ওয়াশরুমের দিকে পা বাড়ালো সে। পানির ঝাপটা একের পর এক মুখে দিল অন্ডিলা। আয়নায় নিজেকে দেখলো। সেখানে কি করছে? কেন পিছু নিয়েছে অভ্রের? অভ্রের প্রতি এত আগ্রহ কেন? মস্তিষ্ক তাকে স্মরণ করিয়ে দিল অভ্র তার কেউ নয়। তারা কেবলই একটা কুহেলিকার আস্তরণে একে অপরের সাথে জড়িত। অভ্র যদি অন্য কারোর সাথে সুখী হতে চায়, এখানে তো দোষের কিছু নাই। কথাটা ভাবতেই শ্রাবণের মেঘ জমল মুখবিবরে। দীর্ঘশ্বাস গোপন করে পেছনে ফিরতেই দেখলো আশ্রমের দরজার কাছে বুকে 2 হাত বেঁধে অভ্র দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি নিরুত্তাপ। অনিলা কিছুটা অপ্রস্তুত হলো। অভ্র তাকে এড়িয়ে কল ছেড়ে হাত ধুলো। খুব দায়সারাভাবে শুধালো, তোর কলেজের ক্লাসগুলো এখন বুঝি রেস্টুরেন্টে হয়? অভ্রের প্রশ্নে মেজাজ তেতে উঠল। অনিলা প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল, কেন? রেস্টুরেন্ট কি কারোর নিজস্ব সম্পত্তি যে এখানে আসা যাবে না? ক্লাস নেই তাই ঘুরতে এসেছি। অন্য কারোর জন্য নির্লজ্জতা আমি তো আর করছি না। অভ্র ভুরু কুচকে তাকালো। অনিলা অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকলো। অভ্র কিছুটা এগিয়ে এসে তার কানে মুখ লাগিয়ে বলল, কেন চলছে বুঝি? অভ্র কথাটা শোনা মাত্র বিদ্যুৎ টেনে উত্তর দিল, তুই একজন কেন, 10 জনকে নিয়ে ঘোর। আমার কি যত সব। মনে থাকে জানো? বলেই হাত মুছতে মুছতে বেরিয়ে গেল অভ্র। অনিলা কিছুক্ষণ দাঁত পিষে দাঁড়িয়ে রইল। ইচ্ছে করছে হ্যান্ড ওয়াশের বোতলটা দিয়ে এ পুরুষের মাথা 2 ভাগ করে দিতে। টেবিলের কাছে আসতেই দেখলো রমণী বা অভ্র কেউ নেই সেখানে। তত সময় চিন্তাবিদের মুখ উজ্জ্বল। পিউ অধৈর্য কণ্ঠে বলল, মনে পড়েছে মেয়েটাকে। কে? তৃষা। কোন তৃষা?
আরে স্কুলে থাকতে অপরের একটা ন্যাকা প্রেমিকা ছিল না, নাকি নাকি সুরে কথা বলতো। যা, ও চিকনে হ্যাংলা পাতলা মেয়েটা, ওর এত বড় চুল ছিল নাকি? পিউ চোখ ছোট ছোট করে বলল, 8-9 বছরে আফগানিস্তানে তালেবান সরকার চলে এসেছে, ইউক্রেনের যুদ্ধ শুরু হয়ে গেছে, আর তুই আছিস চুল নিয়ে। কিন্তু আমার প্রশ্ন, নিকু তৃষ্ণার সাথে এখন অভ্রের কি সম্পর্ক? অন্ডিলা মুখ শক্ত করে বলল, জাহান্নামে যাক সে, আমার কি তাতে? তুই আর কখনো ওকে নিয়ে আগ্রহ দেখাবি না, নয়তো তোর আর আমার বন্ধুত্ব থাকবে না। পিউ বেকুবের মতো চেয়ে রইল। ও কখনো আগ্রহ দেখালো? ওকে তো অন্ডিলা টেনে নিয়ে আসলো। এই ভাই বোনের মাথায় খুব বড় ধরনের সমস্যা আছে, তাতে কোনো সন্দেহ নেই। সালাম সাহেব বসে আছেন পায়ের উপর পা তুলে, সামনে বাদশাহ বর্ণলিপি খুলে বসে আছে। ছাগল যুগলকে শিক্ষা দেওয়া হচ্ছে। নীলাদ্রি ছাগলটা বেশি কথা বলে না, প্রশ্ন করলে ভদ্র বাচ্চার মতো বলে ম্যা, যা কিছুটা আশার বাণী। কিন্তু হ্যাপি নামক ছাগলটা খুব চালায়, সে কথা শুনে না। তাকে যতবার প্রশ্ন করা হয় সে মুখখানা অন্যদিকে ঘুরিয়ে রাখে। সালাম সাহেব ছাগলদের নিয়ে খুব চিন্তিত। চিন্তায় চিন্তায় সকালে চাও খাননি। চা খেলে আজকাল গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। বাদশাহ মুখ কালো করে বলল, স্যার, ছাগলগুলো অবাধ্য, ওদের শাসনের প্রয়োজন, কথা শুনছে না। এখন কি তুমি ছাগলদের কান ধরে উঠবাস করাবে? বাদশাহ মুখ ঝুলালো। ছাগলগুলো কেনার পর থেকে জীবন ছাগলময় হয়ে গেছে। সে প্রশংসা কুড়াতে চেয়েছিল, কিন্তু তা হয়নি। নীলাদ্রির কুকুর বেশ বুদ্ধিমতী কুকুর, তাকে যা বলা হয় একেবারে অক্ষরে অক্ষরে পালন করে। এদিকে ছাগলগুলো শুধু কাঁঠাল পাতা খায় আর পায়খানা করে। পায়খানাকে পায়খানা বলা যায় না, ইংরেজিতে পটি বলতে হয়, কারণ সালাম সাহেবের ছাগল যুগল উচ্চশিক্ষিত। বাদশাহ আকাশের দিকে তাকালো, হাত উঁচু করলো, মনে মনে বলল, আল্লাহ, তুমি আমার মালিকের মাথায় বুদ্ধি দিয়ে দাও, বেচারা বুইড়া মানুষ বিনা বুদ্ধিতে মইরা যাবে। সালাম সাহেব দেখলেন বাদশাহ মোনাজাত করছে, ফলে চোখ কুচকে শুধালেন, কি দোয়া করলি? দোয়া বলতে হয় না জনাব, দোয়া বলে দিলে দোয়া কবুল হয় না। তোমাকে বলছে। আমার মাম্মা বলেছে। হয়েছে, কথা কম। আজকে ছাগলদের ইংরেজি বর্ণমালা শেখানো শুরু কর। বাচ্চা হতাশ মুখে ঘাড় নাড়ালো, আবার জোরে জোরে পড়ল, বলো হ্যাপি। এ ফর অ্যাপেল। আপেল স্যার, আপেল কন আর অ্যাপেল কন, ছাগল শুধু মাই বলবে। গাধা কোথাকার। জি আচ্ছা। সালাম সাহেব তেতে উঠলেন। বাচ্চা ছেলেটা দিন দিন গাধা হয়ে যাচ্ছে। বাসায় এত গাধার আমদানি হচ্ছে যে একদিন তিনি নিজেও গাধা হয়ে যাবেন। কথা বলার পরিবর্তন অহচি অহচি করবেন। ইস, কি বিভৎস দৃশ্য! পিউয়ের বাসার নিচে আহাস দাঁড়িয়ে আছে। এতটা সময় সে অপেক্ষা করছিল পিউয়ের সারাদিন লুড্ডমূর্তি অন্ডিলাকে সামলে সামলে ক্লান্ত সে। এখন বিছানায় হাত পা ছুঁড়ে ঘুমাতে পারলে যেন শান্তি। গেটের কাছে আসতেই দেখলো আহাস দাঁড়িয়ে আছে। তার চোখ জোড়া রক্তিম, চোখের নিচে কালে, মুখখানা মুছানো। পিউয়ের সাথে মুখামুখি হতেই বলল, পিউ আপু, তোমার কাছে কি আমার জন্য সময় হবে? আহাসের ভাঙ্গা গলা শুনতেই কিছুটা চমকে উঠল পিউ। কিছু শুধানোর পূর্বেই তার হাত জোড়া নিজ আয়ত্তে নিল আহাস। ব্যগ্র কাতর স্বরে বলল, না করো না প্লিজ। ক্রীড়া এবং সাংস্কৃতিক মাঠের একটি দোলনায় বসে রয়েছে পিউ। এই মাঠটি তার বাসা থেকে 2 রোড পরে। মানুষের উপস্থিতি এখানে বেশ। বাহিরে চায়ের দোকানে মানুষের ভিড়। অপোজিটে বড় একটি হাসপাতাল আছে। অধিকাংশ মানুষ ডাক্তার দেখিয়ে এখানে আসে দুদণ্ড নিঃশ্বাস নিতে। হয়তো খুব বড় রোগ ধরা পড়েছে, হয়তো চিকিৎসার টাকা দিতে দিতে জীবন ফুরিয়ে যাচ্ছে। এখানে মানুষের গল্পগুলোই আলাদা। পিউ খেয়াল করলো একটি মেয়ে ক্ষণে ক্ষণে চোখ মুছছে। কে জানে কি তার গল্প। প্রতিটা মানুষ নিজের গল্পের টানাপোড়েনেই ক্লান্ত। আহাস দুটো কাপ দিয়ে হাজির হলো। দুধ চা সর ভাসছে। পিউ হেসে বলল, 2 লোকাল পানির চা খাবি? আহাস উত্তর দিল না। তার মুখখানা থমথমে। পিউয়ের পাশে দোলনায় বসল সে। পিউ তার দিকে তাকিয়ে আছে তার কথা শোনার জন্য, কিন্তু ছেলেটা চুপ। পিউ ঘাটালো না, অপেক্ষা করলো নীরবতা ভাঙ্গার। কিন্তু যখন ভাঙল তখন নিজেকে সামলাতে পারল না। আহাস তার সামনে হাঁটু গেড়ে বসলো, তার হাত জোড়া নিজের হাতে নিয়ে বলল, পিউ, তোমাকে আপু বলতে পারছি না আর। আমাকে ছোট ভাইয়ের বদলে পুরুষ রূপে দেখতে পারো না তুমি? আমার ভালোবাসাটা গ্রহণ করা কি খুব কঠিন? পিউ বিস্মিত নয়নে তাকিয়ে থাকে। আহাস তাকে জড়িয়ে ধরে ধীরে স্বরে বলল, আমি তোমাকে ভালোবাসি পিউ, তোমার কল্পনার বাইরে। আমাকে একটা সুযোগ দাও, কথা দিচ্ছি, অভিযোগের সুযোগ দেব না। পিউ স্তব্ধ তাকিয়ে রয়েছে।
শুধু পিউ নয়, আরেকটি মানুষের স্তব্ধ দাঁড়িয়ে রয়েছে, যে প্রতি সন্ধ্যায় তার আদরের শকুন্তলাকে হাঁটতে বের হয়। নীলাদ্রি একদৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার শান্ত অবয়ব ফুট করে অস্থির হয়ে উঠল। বড় বড় পা ফেলে এগিয়ে গেল সে মাঠের ভেতরে। দোলনার কাছে যেতেই তার হাত ছেড়ে দিল শকুন্তলার দড়ির বাঁধন। কলার ধরে আশকে ছাড়ালো পিউর থেকে। আকস্মিক ঘটনায় পিউর চোখ বড় বড় হয়ে গেল। আশ নিজেকে সামলাতে পারল না। নীলাদ্রি গায়ের সমস্ত শক্তি দিয়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ফলে ছিটকে বেসামাল হয়ে ধুলোময় মাটিতে আশ্রে পড়ল আহাস। হতবাক নয়নে তাকিয়ে রইল রুদ্রমূর্তির দিকে। নীলাদ্রির মুখশ্রী কঠিন হয়ে আছে। তার পরোয়া নেই কেউ তাদের দেখছে কিনা। অগণিত চোখ একরাশ কৌতূহল নিয়ে তার দিকে তাকিয়ে রইল সে দায়সারা। পিউ হতভম্বের মতো বসে রয়েছে। মস্তিষ্কে এখন আহাসের প্রেম নিবেদনে ধাতস্থ হতে পারেনি। তন্মধ্যে নীলাদ্রির এমন রূপ। নীলাদ্রি বইপোকা মানুষ। বইপোকা মানুষের জগৎ বইয়ের মতো চমৎকার। তার মধ্যে গুণী গুণী ভাব আনার জন্য সে কখনো রাগ, ক্রোধ, হিংসা, বিদ্বেষকে স্থান দেয়নি। প্রকৃতিতে ভালোবাসতে চেয়েছে, যেন তার চিত্ত শীতল থাকে। প্রকৃতির মাঝে শান্তি গোজা মানুষটি তার রাগে কাঁপছে। যে নীলাদ্রিকে ছেলেবেলা থেকে চিনে, তার পক্ষে নীলাদ্রিকে এমন রূপে দেখা অবিশ্বাস্য। শেষ কবে এতটা রাগের বহিঃপ্রকাশ করেছিল নীলাদ্রি? হয়তো নিজেও জানে না। সে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না। রাগ তার হৃদয়কে গ্রাস করছে। আজকে এখন নিজের সবচেয়ে ঘৃণ্যতম শত্রু মনে হচ্ছে, যে শত্রুকে বধ করে ফেললেও বোধহয় আফসোস হবে না নীলাদ্রির। নীলাদ্রি তার বলিষ্ঠ হাতে কলার টেনে তুলল আহাসকে। গায়ের সকল শক্তি দিয়ে ঘুষি মারল সে আহাসকে। ফলে নাক ফেটে গলগলিয়ে রক্ত বের হতে শুরু করলো। আহাসও চুপ করে থাকার পাত্রটি নয়। নীলাদ্রি দ্বিতীয় আঘাত করার পূর্বেই সে প্রতিহত করলো তাকে। ফলে দুজনের মধ্যে বেশ কৌতূহল লাগলো। দুজন দুজনকে মারছে। উপস্থিত সকলে চোখ ছেঁকছে এই দৃশ্যে। পিউ চুপ করে থাকতে পারলো না। কোনো মতে দুজনকে পৃথক করলো। চিৎকার করে শুধালো, কি করছেন নীলাদ্রি ভাই? ছাড়ুন ওকে। নীলাদ্রির মুখখানা শক্ত হয়ে আছে। ঠোঁট ফেটে গেছে। রক্ত গড়িয়ে সাদা টি শার্ট রক্তিম হয়ে গেছে। তবুও সে ফুঁসছে রাগে। যেন এসবে কিচ্ছু যায় আসে না তার। এই মানুষটার অগ্নিরূপ কখনো দেখতে হবে কল্পনাতে ছিল পিউয়ের। তবুও সে সাহস করে দাঁড়িয়ে আছে দুই পুরুষের মধ্যখানে। আজ তার নাক মুছে নিল। কাল ছিটে পড়েছে তার চোখের নিচে। কেটে হয়ে গেছে গালের কিছু অংশ। নীলাদ্রির শক্তির কাছে কিঞ্চিত দুর্বল হয়ে পড়ল যেন সে। কিন্তু প্রেয়সীর সামনে সেই দুর্বলতা দেখাতে নারাজ সে। পর মুহূর্তেই শুনল নীলাদ্রির অগ্নিঝরা কণ্ঠ, ওর সাহস কি করে হলো তোমাকে ছোঁয়ার? পিউ নির্লিপ্ত স্বরে বলল, তো তো ও তোমাকে ছুবে আর আমি বসে বসে দেখবো? কেন দেখতে পারবেন না নীলাদ্রি ভাই? আমি আপনার কে হই? পিয়ের এমন প্রশ্নে থমকে গেল নীলাদ্রি। গলায় আটকে এলো শব্দ। উত্তর নেই। সত্যি তো তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। পিউ অন্ডিলার বান্ধবী আর নীলাদ্রি অন্ডিলার ভাই। ছোটবেলা থেকে একে অপরকে চিনে। এছাড়া কোনো সম্পর্ক কি আদপি আছে? না, নেই। পিউকে তার ভালো লাগে। মেয়েটি বুদ্ধিমতী, শান্ত, বিয়ে করার জন্য একেবারে উপযুক্ত ম্যাটেরিয়াল। এই মেয়েটির সাথে জীবন কাটানোর কথা চিন্তা করলে বিয়ে নামক প্রথাটিকে খুব একটা কঠিন লাগে না। কিন্তু পিউ তার প্রেমিকাও নয়। সেই অর্থে নীলাদ্রি পিউয়ের জীবনের একজন বহির্গত পুরুষ। নীলাদ্রিকে চুপ করে থাকতে দেখে পিউ তার সম্মুখে এগিয়ে এলো। কঠিন স্বরে বলল, আমি আপনার কে হই নীলাদ্রি ভাই? কেন এত অধিকার বোধ? নীলাদ্রি তখনও চুপ করে রইল। সে যুক্তিতর্কের মানুষ। যুক্তি ছাড়া কথা বলে না। পিউয়ের সাথে তার অন্তরঙ্গ সম্পর্ক নেই। পিউ সম্পর্কে তার কেউ হয় না, কথাটা মিথ্যে নয়। অপরদিকে তার এমন কাজও কাম্য নয়। সে একজন সতর্ক নাগরিক হয়ে রাস্তায় অভ্রের মতো লাফাঙ্গাগিরি করতে পারে না। সে নিজেও নিজেকে বোঝাতে পারছে না কেন তার ভেতরটা পড়ছে, জ্বলছে। এই জ্বলন ভীষণ যন্ত্রণাদায়ক। প্রেম নামক সস্তা অনুভূতিকে নীলাদ্রি সর্বদা অগ্রাহ্য করে এসেছে। তার তীব্র বিশ্বাস সে কখনো প্রেমে পড়তে পারে না। তবে কি সেই বিশ্বাস মিথ্যে? নীলাদ্রিকে বোকার মতো মুখ বুজে দাঁড়িয়ে থাকতে দেখে পিউয়ের মন বিষিয়ে উঠল। রুদ্রকণ্ঠে বলল, কি হলো? চুপ করে আছেন কেন নীলাদ্রি ভাই? উত্তর নেই নাকি? সর্বজ্ঞানী মানুষটির কাছে উত্তর নেই? উত্তর নেই, কারণ আমাদের মাঝে কোনো সম্পর্ক তৈরিই হয়নি। সবসময় অধিকার বোধের জন্য সম্পর্কের প্রয়োজন হয় না। আর সম্পর্ক এখন তৈরি হয়নি। তবে হতে কতক্ষণ, তাই না? কিন্তু তাই বলে কেউ তোমাকে জড়িয়ে ধরবে, সেটাও কি আমাকে সহ্য করতে হবে? হ্যাঁ, হবে। কারণ আপনি একটা বলদ। আপনার মতো আহাম্মক আমি ইহজন্মে দেখিনি নীলাদ্রি ভাই। আপনার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু না। তাই আপনি কেউ আমাকে জড়িয়ে ধরলে সেটা আপনি শুধুই দেখবেন, বুঝলেন? রাগ, ক্রোধ, যন্ত্রণায় ফেটে পড়ল পিউ। নীলাদ্রি অবাক নয়নে চেয়ে রইল তার দিকে। কঠিন স্বরে বলল, না, আমি দেখতে পারবো না। যে মেয়েকে আমি বিয়ে করতে চাই সেই মেয়েকে কেউ জড়িয়ে ধরবে, সে এসব আমার সহ্য হবে না। 1 মিনিট,
এই ছোকরাকে জড়িয়ে ধরায় তোমার সম্মতি ছিল? ডোন্ট সে তুমি এই ছোকরার সো কল প্রেমে পড়েছো তুমি। কি? পিউ হা হয়ে তাকিয়ে রইল। অন্যদিকে আহাস বেকুবের মতো চেয়ে রইল। মারামারিতে আহত হলেও রক্ত ঝরলেও সেই ব্যথাটা অনুভূত হচ্ছিল না, কিন্তু নীলাডির কথাটা শোনার পর থেকে ব্যথাটায় তীব্র দহন শুরু হলো। কি বিশ্রী চিনচিনের যন্ত্রণা। পিউ নিজেকে শান্ত করার চেষ্টা করলো। মাথা তার কাজ করছে না। ধীর স্বরে বলল, নীলাদ্রি ভাই, মাথা ঠিক আছে আপনার? কি উল্টাপাল্টা বলছেন? না, ঠিক বলছি। নয়তো তুমি ডিফেন্ড করছো কেন? তোমার ওকে থাপ্পড় মারা উচিত ছিল। ইউ নো হোয়াট, আমার ভুল ছিল। তুমি তোমার ছোট প্রেমিকের সঙ্গেই থাকো। কংগ্রেচুলেশনস। বলেই হাঁটা শুরু করলো। পিউ হতভম্বের মতো চেয়ে রইল। চোখ থেকে গড়িয়ে পড়ল নোনা জল। রাগে মাথা চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে হলো। এই প্রথম মনে হলো কেন সে নিজের বান্ধবীর মতো রাগী নয়, কেন বান্ধবীর মতো উত্তাল হতে পারে না। চিৎকার করে বলল, জাহান্নামে যান আপনি, আই ডোন্ট কেয়ার। নীলাদ্রি পাত্তা ছিল না। শকুন্তলাকে নিয়ে হনহন করে বেরিয়ে গেল। পিউ হাঁটু ভাঁজ করে বসে পড়ল ধুলোতে। দুহাত দিয়ে মুখ বুজে কান্নায় ফেটে পড়ল সে। তার তো খুশি হওয়া উচিত, কারণ নীলাদ্রি তাকে বিয়ে করতে চায়, কিন্তু সেই মুহূর্তটাকে একেবারে তেতো বানিয়ে জনাব হাঁটা দিল। বোঝাতেই চাইল না পিউকে। আহাস বসল ঠিক তার পাশে। কাপা হাতে তার উস্কো খুস্কো চুলে হাত বোলাতে বোলাতে বলল, তুমি নীলাদ্রি ভাইকে ভালোবাসো তাই না পিউ আপু? কাতার চোখে তাকালো পিউ। তার চোখ টলমল করছে নিদারুণ যন্ত্রণা। যে যন্ত্রণা ছাপিয়ে বিক্ষিপ্ত হৃদয়ের পুরুষের বিষাদটুকু অনুভব হলো। আশের চোখ ঝাপসা। মনে হচ্ছে কেউ চরম নিষ্ঠুরতার সাথে ভোতা ছুরি গলিয়ে দিয়েছে ঠিক অন্তঃস্থলে। তবুও অভিযোগ নেই। ভেতরটা চিৎকার করে বলতে চাইল, ছাড়ো ওই গাধাকে, আমি তোমাকে মাথায় করে রাখবো। কিন্তু বলা হলো না। ভালোবাসলে বোধহয় স্বার্থপর হওয়া যায় না। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আহাসের চোখ থেকে। এজন্য কবি বলে প্রথম প্রেম খুব কষ্ট দেয়। হনহন করে বাড়িতে প্রবেশ করলো নীলাদ্রি। তার মুখখানা লাল হয়েছে। সালাম সাহেব এবং সাবেরা তখন চা খাচ্ছিল আয়েশ করে। অনেকদিন তাদের জীবনে কোনো ঝামেলা নেই। ঠিক তখনই খাম্বার মতো দাঁড়ালো নীলাদ্রি। থমথমে স্বরে বলল, মা, আমি বিয়ে করতে চাই। বিয়েটা এই সপ্তাহে হলে আরো বেশি ভালো হয়। সালাম সাহেব ছেলের কথা শুনে গরম চায়ে জিব্বা পুড়িয়ে ফেললেন। সাবেরার হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। সে কারেন্টের বিদ্যুৎ শক খাওয়া মানুষের মতো চেয়ে রইল। নীলাদ্রি তাকে পরোয়া না করে বলল, মেয়ে ভালো, তোমরা চিনো তাকে, তাই আমার মনে হয় না সমস্যা হবে। আমরা 2 দিনের মধ্যে মেয়ে দেখতে যাব। কিন্তু বাপ মেয়েটাকে জানিয়ে দিব। এখন আমার মাথায় রাগ চেপে বসেছে। আমি কাউকে খুনও করে ফেলতে পারি, বিশেষ করে বাবার ওই ছাগল দুটোকে। সালাম সাহেব, আপনার ছাগল জোড়া আমার বিয়ের জন্য ধার দিবেন। ছাগল কেনার কোনো ঝামেলা থাকবে না। বিয়ের পর আমি আপনাকে নতুন ছাগল কিনে দিব। সালাম সাহেব এতটা হতবাক যে তার মুখ থেকে কথা বের হচ্ছে না। নীলাদ্রি অপেক্ষা করলো না। সে শান্ত স্বরে বলল, আপনি ভাবুন, আমি গোসল করে আসছি, উত্তরটা যেন হ্যাঁ হয়। বলেই হনহন করে নিজে ঘরে চলে গেল নীলাদ্রি। সাবের এবং সালাম সাহেব এখনো হা করে বসে রইল। তাদের জীবনের সবচেয়ে বড় ভুল ধারণা তাদের জীবনে কোনো ঝামেলা নেই। ব্যাংকে একটি টেবিলে বসে রয়েছে বিল্লাল এবং অভ্র। বিল্লাল কপাল কুঁচকে বসে আছে। তার চোখে মুখে তীব্র বিরক্তির ছাপ। তীক্ষ্ণ দৃষ্টি টেবিলের ওপাশের রমণীর দিকে। রমণী অবশ্য সেদিকে নজর দিচ্ছে না। তার পুরো ধ্যান কাগজের মধ্যে। কোথাও না কোথাও ভুল করা যাবে না। 2 বছরের চাকরির প্রথম লোন ক্লায়েন্ট। অভ্র খুব নিশ্চিন্তে বসে রয়েছে। বিল্লাল মুখখানা কানের কাছে এনে শুধালো,